আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমরা বায়োলজির দ্বিতীয় অধ্যায়টা পড়াই দেব। তো এই দ্বিতীয় অধ্যায়টা একটা বড় একটা অধ্যায়, যার কারণে এই অধ্যায়টাকে আমরা দুই ভাগে ভাগ করে পড়াবো। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবকোষ এবং টিস্যু, তাই না? অর্থাৎ এখানে কোষ নিয়ে আলোচনা করা হবে এবং টিস্যু নিয়ে আলোচনা করা হবে। এখন কোষ নিয়ে আলোচনা অনেক বিশাল, টিস্যু নিয়ে আলোচনাও অনেক বিশাল, যার কারণে চ্যাপ্টারটা একটু বড় হয়ে গেছে। আমরা এই চ্যাপ্টারটাকে দুই ভাগে ভাগ করে পড়াবো। ঠিক আছে, আজকে হলো পার্ট 1, যেখানে আমরা শুধু কোষ নিয়ে আলোচনা করব এবং কোষের যাবতীয় বিষয় নিয়ে পড়ালেখা শেষ করব, অর্থাৎ চ্যাপ্টারের অর্ধেক প্রায়। তারপরে আমরা বাকি অংশ শেষ করব। ঠিক আছে, আজকে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে কোষের প্রকারভেদ। ঠিক আছে, কোষের প্রকারভেদ, কোষ কাকে বলে, কোষ সংজ্ঞা এবং এই প্রকারভেদগুলো শিখবো। তারপরে আসলে আমরা শিখবো হলো কোষের বিভিন্ন অংশ এবং অঙ্গাণুর বিবরণ। অঙ্গাণুসমূহের পড়াটাই এখানে আসলে একটু বড়, তাই না? তো চলো আমরা শুরু করি আস্তে ধীরে। প্রথমে আসো, কোষ কি। আমাদের প্রথম যে টপিকটা বইয়ে শুরু হয়েছে সেটাই হলো কোষ দিয়ে। আমরা একটু বইয়ের দিকে ফোকাস থাকার চেষ্টা করবো, যার কারণে আমরা বইয়ের টেক্সটটাকে সামনে নিয়ে আসছি। তোমাদের একটা বদভ্যাস হইলো, তোমরা যখন পড়ালেখা করো, টিউশন পড়ো বা কোচিংয়ে যাও অথবা নিজেই যখন পড়ো, তখন ভিডিও টিডিও দেখো, তখন কি হয়, তোমাদের বইয়ের সাথে সম্পর্কটা কম হয়, তোমরা বেশিরভাগ আউটার সোর্সের উপর বেশি নির্ভরশীল হয়ে যাও। সেই জন্য আমরা এখানে চেষ্টা করব বইয়ের প্রত্যেকটা লাইনের সাথে যাতে তোমাকে আমরা পরিচয় করাই দিতে পারি। ঠিক আছে, তো চলো আমরা বইয়ের মধ্যে শিখি। প্রথমেই আসছে আমাদের কোষ। যেহেতু চ্যাপ্টারটা কোষের উপর দিয়ে শুরু হয়েছে, সুতরাং আমরা প্রথমে কোষ সম্পর্কে জানতে হবে। এখান থেকে তোমাদের শুধুমাত্র কোষের সংজ্ঞাটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকবার আসে এবং এটা একটা কমন। এই চ্যাপ্টারের প্রথম বলতে গেলে 1 মার্কের প্রশ্ন বলতে গেলে এটাই আসে যে কোষ কাকে বলে। ঠিক আছে, চলো আমরা কোষ কাকে বলে শিখি। কোষ কাকে বলে শেখার জন্য আমাদের দুইটা জিনিস বুঝতে হবে। আমরা এতদিন ধরে যে কোষের সংজ্ঞা শিখে আসছি কিন্তু ছোটবেলার সংজ্ঞা, এখন আমাদের একটু আপডেট সংজ্ঞা শিখতে হবে। তোমরা যদি একদমই না পারো তাহলে এই সংজ্ঞাটা লিখে দিয়ে আসবে। ঠিক আছে, এখানে কি লেখা আছে, জীবদেহের গঠন ও জীবজক ক্রিয়াকলাপের একককে কোষ বলে, তাই না? এই সংজ্ঞাটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি এবং যদি তুমি কখনো না পারো তাইলে এটা তুমি লিখে দিয়ে আসবা। আর তোমাদের এখন উচিত হইল এই সংজ্ঞাটা লেখা। লোই এবং সিকেভিচ যে সংজ্ঞাটা দিচ্ছেন এই সংজ্ঞাটা লেখা। ওনারা কি বলছেন? ওনারা বলছেন বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। ঠিক আছে, এই সংজ্ঞাটা হলো প্রপার সংজ্ঞা, যেটা তোমরা পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। ঠিক আছে, যখন জিজ্ঞেস করবে কোষ কাকে বলে তখন এটা লিখে আসবা। তো চলো এটা কিভাবে মুখস্থ করা যায় আমরা একটা টেকনিক করি। এই সংজ্ঞাটাকে দেখে মনে হবে যেন অনেক বড় এবং জটিল সংজ্ঞা, তাই না? এটা সহজে মনে রাখার উপায় হইলো এই সংজ্ঞাটাকে আমরা 3 টুকরায় ভাগ করে ফেলবো। ঠিক আছে, টুকরা নাম্বার 1 হইলো এটা। 1 নাম্বার টুকরা হইলো এইটা, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত, নাম্বার 1। ঠিক আছে, বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত। 2 নাম্বার টুকরাটা হইলো জীবজ ক্রিয়াকলাপের একক। ঠিক আছে, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হইলো অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এটাকে আমরা 3 নাম্বার হিসেবে মনে রাখবো। বাস, এই 3টা টুকরাকে জাস্ট একসাথে করে সংজ্ঞাটা বলে ফেললেই সংজ্ঞাটা হয়ে যাবে। এখন আসো, আমরা যেহেতু টোটালি মুখস্থ করে ফেললে আমরা জীবনেও মনে রাখতে পারবো না এটা, বা কষ্ট হবে আমাদের মনে রাখতে, সুতরাং আমরা এটা বুঝে ফেলি। আর আমরা অবশ্যই সব কিছু বুঝে বুঝে আগানোর চেষ্টা করবো। দেখো, বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত বলতে কি বোঝায়? পর্দা বা সেপারেট, যে জিনিসটা পার্থক্য করে দুইটা জিনিসের মধ্যে আলাদা করে রাখে, পর্দা 3 প্রকার হইতে পারে। একটা হলো ভেদ্য, আর একটা অভেদ্য, আর একটা বৈষম্য ভেদ্য। 3 প্রকার। ভেদ্য পর্দা কাকে বলে? ধরো এমন একটা পর্দা যেটা পর্দা হিসেবে আছে কিন্তু এটাকে পাস করে সবাই আসা যাওয়া করতে পারে। যেমন ধরো একটা পাত্রের মধ্যে আমি একটা কাপড় দিয়ে সেপারেট করে রাখলাম, তো পাত্রের এই পাশ থেকে ওই পাশে কি কাপড় ভেদ করে ইচ্ছা মতো পানি বা যে দ্রবণী আমি রাখি না কেন আসা যাওয়া করতে পারে, তাই না? সুতরাং এটা কি একটা ভেদ্য পর্দা। আর অভেদ্য পর্দা কাকে বলে? যদি আমি এখানে কাপড়ের জায়গায় একটা কাচের ব্যারিয়ার রাখতাম বা প্লাস্টিকের ব্যারিয়ার রাখতাম, তাইলে কি হইতো, পাত্রের এই পাশ থেকে ওই পাশে কোনো কিছুই আসা যাওয়া করতে পারতো না, এটাকে বলা হয় অভেদ্য পর্দা। তাহলে এই বৈষম্য ভেদ্য জিনিসটা আসলে কি? দেখো, বৈষম্য বলতে কি বোঝায়? বৈষম্য বলতে বোঝায় যে কিছু শ্রেণীকে সুবিধা দেওয়া, কিছু শ্রেণীকে সুবিধা না দেওয়া। তাহলে বৈষম্য ভেদ্য পর্দা কি করবে? বৈষম্য ভেদ্য পর্দা কিছু জিনিসকে এই পাশ থেকে ওই পাশে বা ওই পাশ থেকে ওই পাশে আসতে দিবে, অর্থাৎ আসা যাওয়া করতে দিবে, আর কিছু জিনিসকে আসা যাওয়া করতে দিবে না। এটাই হলো বৈষম্য ভেদার বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈষম্য ভেদ্য পর্দা তাহলে কি করবে? দ্রাবক, ধরো একটা দ্রবণ আমি নিলাম, তাহলে দ্রাবককে সেই পাশ থেকে ওই পাশে আসতে দিবে, কিন্তু দ্রবকে আসতে দিবে না। একদম সিম্পল এক্সাম্পল হিসেবে নিলে বলা যায়, আমরা যদি একটা পাত্র নিই, এই পাত্রের এখানে একটা বৈষম্য ভেদ্য পর্দা দেই, আর এইদিকে যদি আমি লবণ পানি মিশাই, লবণ পানি রাখি, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এখানে আমি কি করলাম, লবণ পানি রাখলাম, কিন্তু এইখানে আমি লবণ দিলাম বেশি আর এখানে আমি লবণ দিলাম কম। ঠিক আছে, তাহলে বলো বেশি জায়গা থেকে কম জায়গায় লবণ যাওয়ার চেষ্টা করবে, তাই না? কিন্তু যেহেতু এটা বৈষম্য ভেদ্য পর্দা, যার কারণে কি হবে, লবণকে সে
পাস দিবে না। বৈষম্যবেদ্য পর্দা কি করে? দ্রবকে পাস দেয় না, ঠিক আছে, দ্রবকে যাইতে দেয় না, সে লবণকে পাস দিবে না। কিন্তু ঠিকই পানি কি করবে? এখান থেকে এখানে ইচ্ছা মতো আসা যাওয়া করতে পারবে, পানি এই পাশ থেকে এই পাশে আসতে পারবে, ওই পাশ থেকে ওই পাশেও যাইতে পারবে, ঠিক আছে। তো এইটা হলো একটা এক্সাম্পল যে বৈষম্যবেদ্য পর্দা কীভাবে কাজ করে, ঠিক আছে। তো এই ধরনের একটা পর্দা দিয়েই কিন্তু আমাদের কোষ আবৃত থাকে। ধরো এটা আমাদের একটা কোষ, এই কোষের পর্দাটাও কিন্তু কি হয়, এইরকম হয়, ঠিক আছে, বৈষম্যভেদ্য হয়। কিছু জিনিসকে কোষের ভিতরে ঢুকতে দেয় এই পর্দাটা, আর কিছু জিনিসকে কোষের ভিতরে ঢুকতে দেয় না, ঠিক আছে। এটা হলো বৈষম্যভেদ্য পর্দার বৈশিষ্ট্য। তার এই পর্দাটা অ্যাকচুয়ালি কি, এটা তো আমরা অলরেডি জানি, তাই না? এটা হলো প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। অর্থাৎ এখানে এই শক্ত কথাটা বলে যে মেমব্রেনটা বুঝাইছে, এটা আসলে কি আমাদের পরিচিত প্লাজমা মেমব্রেনকেই বুঝাইছে, ঠিক আছে। তাইলে এই বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত এই পর্দাটা অ্যাকচুয়ালি কি, এটা কি নতুন কোনো পর্দা আসছে কোষের আশেপাশে? না, এটা আসলে আমাদের প্লাজমা মেমব্রেনকেই বুঝাইছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে 1 নম্বর বৈশিষ্ট্য হিসেবে কি শিখলাম? প্লাজমা মেমব্রেন শিখলাম, ঠিক আছে। প্লাজমা মেমব্রেনের কথা আমরা সংজ্ঞার শুরুতে 1 নম্বরে বলবো, ঠিক আছে। কি বলবো? বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। তারপরে আসো 2 নম্বর কি? জীবজ ক্রিয়াকলাপের একক। এটা একদম ইজি, আমরা এটা জানি, অলরেডি পড়ে ফেলছি উপরে, তাই না? ক্লাস 6 থেকে আমরা এটা শিখে আসছি যে আমাদের যাবতীয় যত কাজ হয় আমাদের শরীরে, প্রত্যেকটার একক বা শ্রমিক হিসেবে কাজ করে আমাদের কোষ। সুতরাং আমাদের কি, এটা জীবজ ক্রিয়াকলাপের একক। তারপরে আসো 3 নম্বর যে বৈশিষ্ট্য, অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। দেখো এই বৈশিষ্ট্য একদম সিম্পলি যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের যে জড় বস্তুগুলো আছে এগুলো কিন্তু একটা থেকে আরেকটা নিজে নিজে হইতে পারে না, কেউ একজন তাকে একটা থেকে আরেকটা বানায় দিতে হয়, তাই না? যেমন ধরো তুমি যদি একটা কাঠ থেকে 2 টুকরা বানাইতে চাও, তাহলে কাঠটাকে তোমাকে কাটতে হবে, ঠিক আছে। তারপর ধরো তুমি একটা চেয়ার থেকে আরেকটা চেয়ার বানাইতে চাও, তাহলে তুমি এসে এটাকে বানায় দিয়ে যাইতে হবে। চেয়ার নিজে কখনো নিজের প্রতিরূপ তৈরি করতে পারবে না, কিন্তু কোষ নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারে। একটা কোষ থেকে একাধিক কোষ তৈরি হইতে পারে, আমরা দেখছি এটা অলরেডি, তাই না? পড়ছি আমরা। একটা কোষ থেকে মাইটোসিস, মিওসিস ইত্যাদি বিভাজনের মাধ্যমে কি হয়? 2টা, মিওসিসের মাধ্যমে কি হয়? 4টা কোষ তৈরি হয়। অর্থাৎ কোষ কি করতে পারতেছে? নিজের প্রতিরূপ, এটার প্রতিরূপ তো এইটা, তাই না? নিজের প্রতিরূপ নিজে নিজে তৈরি করতে পারতেছে। কোষ যে বিভাজিত হয়, এটা কি আমরা করে দিই, বা কেউ কি এটা করে দেয় না, এটা নিজে নিজেই হয়, তাই না? এই জন্যই এখানে লোই এবং সিকেজ বলে দিচ্ছেন যে কোষের একটা ইউনিক বৈশিষ্ট্য কি, অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে এই যে 3টা জিনিস, প্রথম কথা আমরা প্লাজমা মেমব্রেনের কথা শিখলাম বৈষম্যবেদ্য পর্দার নাম দিয়ে, তারপরে আমরা শিখলাম এটা জীবজ ক্রিয়াকলাপের একক, তারপরে আমরা শিখলাম কি, অন্য সজীব মাধ্যম ছাড়া, অর্থাৎ কোষ বিভাজনের কথা শিখলাম। এই 3টা জিনিস উল্লেখ করলেই কি আমাদের এই সংজ্ঞাটা হয়ে যাবে। সুতরাং এই সংজ্ঞাটা আমাদের ইনশাআল্লাহ আর ভুল হবে না। প্রথম কথা কি ছিল? বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। তারপরে আমরা বলবো জীবজ ক্রিয়াকলাপের একক। লাস্টলি আমরা বলবো অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলে। এখানে লেখা আছে বলেছেন, তোমরা বলে দিও যে কোষ বলে, ঠিক আছে। অর্থাৎ আমরা এখন কোষের সংজ্ঞাটা শিখে ফেললাম। এটা নিয়ে এত কথা বলার কারণ হইলো যাতে তোমাদের মাথায় সেট হয়ে যায় এবং কখনোই আর না ভুলো, ঠিক আছে। আসো তারপরে কোষ শিখলাম, এখন কোষ কত প্রকার হইতে পারে এগুলো আমাদের শিখতে হবে। কোষের প্রকারভেদ ডিপেন্ড করে তুমি কিসের ভিত্তিতে প্রকারভেদ করতেছো। দেখো আমরা প্রথমেই শিখবো নিউক্লিয়াসের ভিত্তিতে প্রকারভেদ, ঠিক আছে। কোষের নিউক্লিয়াসের ভিত্তিতে প্রকারভেদ। কোষের ভিতরে নিউক্লিয়াস তো সবাই চিনো আশা করি, তাও আমি একবার বলি। কোষের ভিতরে যে অঙ্গাণুটা সমগ্র কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ প্রসেসর হিসেবে কাজ করে, ওইটাকে আমরা নিউক্লিয়াস বলি, তাই না? এই নিউক্লিয়াস কী রকম, এটার উপর ভিত্তি করে আমাদের কোষ 2 প্রকার হইতে পারে, আদি এবং প্রকৃত কোষ, ঠিক আছে। এখন আসো আদি কোষ কী আর প্রকৃত কোষ কী। দেখো নিউক্লিয়াসের নর্মাল স্ট্রাকচার হইলো এরকম। নিউক্লিয়াসের নর্মাল স্ট্রাকচার হইলো এরকম, একটা পর্দা দ্বারা আবৃত থাকে, পর্দার মধ্যে নিউক্লিয়ার রেটিকুলাম থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, আর কি থাকে? একটা নিউক্লিওলাস থাকে, ঠিক আছে। এটা হলো নিউক্লিয়াসের প্রপার স্ট্রাকচার। একটা পর্দা থাকতে হবে, ভিতরে নিউক্লিয়ার রেটিকুলাম নামক জালিকাময় একটা বস্তু থাকতে হবে, নিউক্লিয়াস থাকতে হবে, এরকম একটা স্ট্রাকচার, ঠিক আছে। তো এটাকে বলা হয় আদর্শ নিউক্লিয়াস বা সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস, ঠিক আছে। অর্থাৎ এখানে সবগুলো পার্ট আছে। এখন চিন্তা করো এমন একটা নিউক্লিয়াসের কথা চিন্তা করো যে নিউক্লিয়াসের কোনো পর্দা নাই, ঠিক আছে, কোনো পর্দা নাই। পর্দা না থাকার কারণে কি হবে? এই যে মাঝখানে যে জালিকাটা ছিল, অর্থাৎ ডিএনএ ক্রোমাটিন তন্তু যেটা ছিল, এটা কি ছড়ানো ছিটানো, ঠিক আছে। কোষের ভিতরে ছড়ানো ছিটানো, কোনো নিউক্লিওলাস নাই, কোনো কিছুই নাই। তাহলে এই ধরনের নিউক্লিয়াস এটা কি, এটার মধ্যে কি কি পার্ট নাই? কোনো মেমব্রেন নাই, ঠিক আছে, কোনো পর্দা নাই বাইরে, নিউক্লিওলাস নাই, তারপর নিউক্লিওপ্লাজম নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র নিউক্লিয়ার রেটিকুলামটা আছে, ঠিক আছে। নিউক্লিয়ার রেটিকুলাম অর্থাৎ ডিএনএটা আছে, ঠিক আছে। নিউক্লিয়ার রেটিকুলাম কী দিয়ে করছে? ডিএনএ দিয়ে করছে। সুতরাং শুধুমাত্র ডিএনএটাই আছে, আর কোনো কিছুই নাই। এই ধরনের নিউক্লিয়াসকে আমরা বলি আদি নিউক্লিয়াস, ঠিক আছে, আদি নিউক্লিয়াস। তো এখন এই জিনিসটা যদি আমরা বুঝে ফেলি, তাহলে আমরা আদি কোষ কি এবং প্রকৃত কোষ কি আমরা বুঝে ফেলবো।
চলো আমরা দেখি আদিকোষ বা প্রাকৃতিক কোষ। আদিকোষ তাহলে কিরকম হবে? আদিকোষের মধ্যে দেখো লেখা আছে আদিকোষের মধ্যে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ কি নিউক্লিয়াস থাকবে? আদি নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, আদি নিউক্লিয়াস যুক্ত থাকবে। তো এটা আমরা কেন পড়তেছি? এখান থেকে আমাদের সবসময় খতে প্রশ্ন আসে, খতে প্রশ্ন আসে এবং মাঝে মধ্যে কতেও আসতে পারে, আর এমসিকিউ তো আসেই ভরে ভরে, ঠিক আছে। সুতরাং এখানে আমাদের প্রত্যেকটা আদিকোষ এবং প্রকৃত কোষের বৈশিষ্ট্য ভালো করে শিখতে হবে এবং পার্থক্যটা ভালো করে শিখতে হবে, মাস্ট, ঠিক আছে। এই জন্য আমরা এটা ভালো করে শিখবো। এখন সুগঠিত নিউক্লিয়াস থাকে না, 1 নম্বর বৈশিষ্ট্য আমরা শিখলাম। তারপরে কি? আদি নিউক্লিয়াস থাকবে, আর যার কারণে এটাকে আদিকোষও বলা হয়। তারপরে আসো নিউক্লিয়ার, আদি নিউক্লিয়াস মানে তো অলরেডি আমরা শিখে ফেলছি, এখানে জাস্ট এক্সপ্লেন করছে যে আদি নিউক্লিয়াস বলতে কি বোঝায়? কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকবে না, কোনো যার কারণে কি হবে? এই যে নিউক্লিয় বস্তু অর্থাৎ আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম যেটা বা ডিএনএ, এটা সাইটোপ্লাজমে ছড়ানো থাকবে, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, তাই না? ওকে, এটুকু আমরা পড়ছি আদিকোষ বা প্রাকৃতিক কোষের বৈশিষ্ট্য হিসেবে, ঠিক আছে। আদিকোষের মধ্যে কি থাকবে তাহলে আমরা যদি সামারাইজ করি? আদিকোষের মধ্যে আদি নিউক্লিয়াস থাকবে। আদি নিউক্লিয়াস বলতে কি বোঝায়? যে নিউক্লিয়াসে কোনো মেমব্রেন নাই, যার কারণে নিউক্লিয়াসের ভিতরে যে সাবস্টেন্সগুলো ছিল এগুলো সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকে, এটাই হলো আদি নিউক্লিয়াসের মেইন বৈশিষ্ট্য। এটা যদি শিখে ফেলো তাহলে আমরা কি শিখলাম? আচ্ছা আমরা এটা লিখে ফেলি। আমরা 1 নম্বরে কি শিখলাম? আদিকোষের বৈশিষ্ট্য। আদিকোষের বৈশিষ্ট্য 1 নম্বর শিখলাম হলো আদি নিউক্লিয়াস, এবং এখানে এই পয়েন্টের আন্ডারে যা যা বলা লাগে তুমি বলে দিও পরীক্ষায়, ঠিক আছে। আদি নিউক্লিয়াস অর্থাৎ তুমি বলে দিবা যে নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিয়ার বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো ইত্যাদি ইত্যাদি যা বলা লাগে তুমি বলে দিবা পরীক্ষার খাতায়, ঠিক আছে। তোমার 2-3টা পয়েন্ট এখানে অলরেডি হয়ে যাবে, আমরা জাস্ট মেইন পয়েন্টটা লিখলাম। আদি নিউক্লিয়াসের পরে আমরা যে বৈশিষ্ট্যটা শিখবো সেটা হলো এইখানে কোনো ধরনের ঝিল্লিযুক্ত অঙ্গাণু থাকবে না, ঠিক আছে। দেখো দেখো মিল আছে, নিউক্লিয়াসের কোনো পর্দা নাই, পর্দা সহ যত অঙ্গাণু হইতে পারে কোষের ওই অঙ্গাণুগুলো থাকবে না। কি কি থাকবে না? আমরা অঙ্গাণু ঝিল্লিযুক্ত যে অঙ্গাণুগুলো আছে আমরা সামনে শিখবো কি কি আছে। মাইটোকন্ড্রিয়া আছে, আমার ঝিল্লিযুক্ত অঙ্গাণুর মধ্যে আছে কি? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি, অর্থাৎ আরও অনেক ধরনের অঙ্গাণু আছে যেগুলো আসলে কি ঝিল্লিযুক্ত, এইগুলো একটাও থাকবে না, ঠিক আছে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য আমার কি? ঝিল্লিযুক্ত কোনো অঙ্গাণু থাকবে না। ঝিল্লিযুক্ত অঙ্গাণু থাকবে না, ঠিক আছে, ঝিল্লিযুক্ত অঙ্গাণু আমার থাকবে না। 3 নম্বরে আমি কি বলতে পারি? 3 নম্বরে আসো যে জিনিসটা আমরা লিখবো সেটা হলো এই যে নিউক্লিয়াসের যে বলছিলাম আমরা, নিউক্লিয়াসের বস্তু, নিউক্লিয় বস্তু অর্থাৎ নিউক্লিয়ার রেটিকুলাম সাইটোপ্লাজমে ছড়ানো থাকবে, ওই রেটিকুলামটার একটা বৈশিষ্ট্য আমরা এখানে লিখবো। এই রেটিকুলামটার মধ্যে শুধুমাত্র ডিএনএ থাকে, ঠিক আছে। নিউক্লিয়ার রেটিকুলামে কি কি থাকে? ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে, ঠিক আছে, শুধুমাত্র ডিএনএ থাকে ক্রোমোজোমে, ঠিক আছে। নিউক্লিয়ার রেটিকুলাম কি ক্রোমোজোম বলে যখন এটা শর্ট হয়ে যায়, আর এই ক্রোমোজোমের মধ্যে বা নিউক্লিয়ার রেটিকুলামের মধ্যে আমরা শুধুমাত্র ডিএনএ পাবো, ঠিক আছে। এই 3টা হলো মেইন বৈশিষ্ট্য, এই 3টাকে তোমরা ইচ্ছা মতো এক্সপ্লেন করতে পারো। আরেকটা তুমি লাস্টলি লিখে ফেলতে পারো, হইলো তোমার এক্সাম্পলগুলো জাস্ট, ঠিক আছে, এক্সাম্পলগুলো তুমি উল্লেখ করে দিবা। নীলাভ সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়া হইলো এই ধরনের কোষ, ঠিক আছে। এই এক্সাম্পলগুলো মাস্ট মুখস্থ করতে হবে, নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। বেসিক্যালি এগুলো কি মনের মধ্যে যারা আছে তারা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আদিকোষ শিখে ফেললাম। এখন আসো আমরা যাব প্রকৃত কোষে। তাহলে প্রকৃত কোষ কি? প্রকৃত কোষের মধ্যে একদম এক্স্যাক্টলি উল্টা যেগুলো আছে এগুলা কি থাকবে? প্রকৃত নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস সুগঠিত থাকবে। নিউক্লিয়ার সুগঠিত মানে কি? নিউক্লিয়ার মধ্যে ঝিল্লি থাকবে, নিউক্লিয়াসের মধ্যে ঝিল্লি থাকবে, আর নিউক্লিয় বস্তুসমূহ ওই ঝিল্লির ভেতরে তোমার পরিবেষ্টিত এবং সুসংগঠিত থাকবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমার সেকেন্ড যেটা আমরা শিখছিলাম এটা কি? ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো থাকে না, আর এখানে কি? ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো সব কিছুই থাকবে, রাইবোজোম সহ সকল অঙ্গাণু এখানে উপস্থিত থাকবে, অর্থাৎ একটা পারফেক্ট কোষ যেমন হওয়ার কথা এই জিনিসগুলো সব কিছু এখানে থাকবে। ক্রোমোজোমে আর 3 নম্বর যে পয়েন্ট আমরা দেখছিলাম ওইটা উল্টোটা কি হবে তাহলে? ক্রোমোজোমে আমরা পড়ছিলাম যে ক্রোমোজোমে কোনো ডিএনএ থাকে না, তাহলে এখানে কি? ক্রোমোজোমে ডিএনএ থাকে, কোনো প্রোটিন থাকে না, অন্য কিছু থাকে না। তো এখানে কি হবে উল্টোটা? ক্রোমোজোমের মধ্যে ডিএনএ তো থাকবেই, প্লাস প্রোটিন, হিস্টোন প্রোটিনগুলোও থাকবে, ঠিক আছে। অর্থাৎ ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকবে, ঠিক আছে। অর্থাৎ আগের যে বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম জাস্ট উল্টাগুলা। আগে আমরা 3টা বৈশিষ্ট্য পড়ছিলাম। 1 নম্বর পড়ছিলাম হইলো নিউক্লিয়াস আদি ধরনের নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ আদি নিউক্লিয়াস থাকবে। এখানে উল্টোটা কি? এখানে প্রকৃত নিউক্লিয়াস থাকবে বা সুগঠিত নিউক্লিয়াস থাকবে। সুতরাং কি? নিউক্লিয়াসটা ঝিল্লি দ্বারা আবদ্ধ হবে আর নিউক্লিয় বস্তুগুলো ওই ঝিল্লির ভিতরে পরিবেষ্টিত থাকবে। তারপর 2 নম্বরে আমরা পড়ছিলাম কোনো ঝিল্লিযুক্ত কোনো অঙ্গাণু থাকবে না। এখানে কি? ঝিল্লিযুক্ত যত অঙ্গাণু আছে সব কিছুই থাকবে, অর্থাৎ সব অঙ্গাণু এখানে থাকবে। 3 নম্বরে আমরা পড়ছিলাম ক্রোমোজোমে অর্থাৎ নিউক্লিয়ার রেটিকুলামে শুধুমাত্র ডিএনএ থাকবে আদিকোষের ক্ষেত্রে, আর এখানে আমরা কি বললাম? ক্রোমোজোমে ডিএনএ তো থাকবেই, প্লাস প্রোটিন, হিস্টোন এগুলোও থাকবে, ঠিক আছে, অর্থাৎ একটা পারফেক্ট কোষ। তো এখন আসো
এই দুইটার মধ্যে আমরা কি পার্থক্য করতে পারবো না? অলরেডি আমরা পার্থক্য তো বলেই ফেললাম, তাই না? আমরা প্রথমে নিউক্লিয়াস দিয়ে পার্থক্য করব। যদি আমরা লিখি, প্রথমে আমরা এটা দিলাম আমি আদি, এটা কি প্রকৃত, ঠিক আছে, আদি কোষ এবং প্রকৃত কোষ। তাহলে 1 নম্বরে আমার বৈশিষ্ট্য কি হবে? নিউক্লিয়াসের পার্থক্যগুলো দিয়ে বৈশিষ্ট্য হবে। নিউক্লিয়াসটা এখানে কি, এখানে হইলো নিউক্লিয়াসটা আদি নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসটা আদি ধরনের। এখানে ভিতরে তুমি আরো 2-3টা পয়েন্ট বাড়াই দিবা, কি লিখবা? নিউক্লিয়ার কোনো পর্দা নাই, তারপরে হইলো নিউক্লিয়ার বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, এইগুলো বাস। তারপরে আসো এখানে তুমি কি লিখবা? এখানে লিখবা যে সুগঠিত নিউক্লিয়াস থাকে, এটা উল্টাটা যেটা, ঠিক আছে, সুগঠিত নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। তারপরে আসো 2 নম্বরে আমরা যেটা শিখছিলাম, এটা কি আমরা শিখছিলাম হইলো 2 নম্বরে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না। ঝিল্লিযুক্ত অঙ্গাণু নিয়ে যে বৈশিষ্ট্যটা, ওইটার পার্থক্যগুলো লিখে ফেলবা। ঝিল্লিযুক্ত অঙ্গাণুর যে পার্থক্যটা, এটা লিখে ফেলবা, ঠিক আছে। আর এখানে কি হবে? ঝিল্লিযুক্ত অঙ্গাণু থাকবে, ঠিক আছে, এটা থাকবে না, আর এখানে কি এটা থাকবে, ঠিক আছে। তারপরে আসলে 3 নম্বরটা হইলো আমরা পড়ছিলাম যে হ্যাঁ, ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকবে, ঠিক আছে, শুধু ডিএনএ। আর এখানে আমরা কি লিখবো? ক্রোমোজোমে অর্থাৎ ক্রোমাটিন জালিকা যেটা, ওইটার মধ্যে ডিএনএ থাকবে প্লাস হিস্টোন থাকবে, ঠিক আছে, হিস্টোন প্রোটিন থাকবে, ঠিক আছে, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন। তো এইভাবে আমরা পার্থক্যটা লিখে ফেলতে পারবো, তাই না? তাহলে আমরা অলরেডি কি শিখে ফেললাম? 2 মার্কের প্রশ্নগুলোও শিখে ফেললাম, যেটা কিনা অনেক অনেক বেশি আসে, ঠিক আছে। এটা তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো, এটা অনেক বেশি আসে, ঠিক আছে। নিউক্লিয়াস ধর্মভিত্তিক কোষের প্রকারভেদ, এটা আমাদের শিখতে হবে মাস্ট। এখন আসো আমরা আরও একটু ভিতরে যাই, ঠিক আছে। আমরা কোষ কি শিখলাম? কোষের প্রকারভেদ শিখে ফেললাম। এখন আসো কোষের প্রকারভেদের মধ্যে আরেকটা টাইপ আছে। আমরা কি এতক্ষণ শিখলাম নিউক্লিয়াসের ভিত্তিতে প্রকারভেদ, তাই না? এখন আমরা শিখবো কোষের কাজের ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করা যায়। কোষের কাজের ভিত্তিতে কোষকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে কোষটা আমাদের সাধারণ কোষ, নর্মাল কোষ, যেটা আমাদের শরীরের সব জায়গায় পাওয়া যাচ্ছে। আরেকটা হচ্ছে যেটা শুধুমাত্র জননের জন্য নির্দিষ্ট কোষ, সেটাকে বলা হয় কি? জনন কোষ। তো এই দুইটাই হলো কোষের কাজের ভিত্তিতে প্রকারভেদ। এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটা তোমাদের খতে আসতে পারে। এবং তোমার জনন কোষের কাজ কি, এগুলো তোমার 2 মার্কের প্রশ্ন অহরহ আসতেছে, ঠিক আছে। অর্থাৎ এই পুরো কোষের প্রকারভেদটাই আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এবং ভালো করে পড়তে হবে, পার্থক্য সহ এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য সহ, ঠিক আছে। তাহলে চলো আমরা একটা করে শিখি। কাজের ভিত্তিতে কোষ কত প্রকার? কাজের ভিত্তিতে কোষ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আমার দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ হইলো নর্মাল যে কোষটা আমরা চিন্তা করি সেটাই, আমাদের দেহ গঠন করে, দেহের সব জায়গায় যেটা পাওয়া যায় এটাকে বলা হয় দেহকোষ। এবং একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দেহকোষের মধ্যে কি ঘটে? মাইটোসিস ঘটে, ঠিক আছে। দেহকোষটা মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়, যাতে প্রত্যেকটা কোষ কি হয়? সেম যাতে হয়, যাতে আমার এই পার্টের বডি কোষের সাথে, মানে যদি মাইটোসিস না হইতো তাহলে কি হইতো? আমাদের শরীরটা সব জায়গায় সমান হইতো না, তাই না? এইখানে একরকম, এখানে একরকম হয়ে যেত, আমরা এক কথায় টিকতেই পারতাম না। সুতরাং এখানে মাইটোসিস কোষ বিভাজন হবে, এবং এটা কি করে? আমাদের দেহের বৃদ্ধি সাধন ঘটায়, দেহের বিভিন্ন অঙ্গতন্ত্র প্রত্যঙ্গ ইত্যাদি গঠন করে, বাস এটাই। অর্থাৎ আমাদের নর্মাল যে কোষ আমাদের দেহের মধ্যে সব জায়গায় যেটা পাওয়া যাচ্ছে ওইটাই। এখন আসো জনন কোষ, তাহলে কোনটা? জনন কোষের কথা চিন্তা করো তুমি। যখন আমাদের যখন যৌনজ প্রজনন হয়, তখন গ্যামেট একটা উৎপন্ন হয় না, যেটা আমরা পড়ছি অলরেডি। এটা কি বলে? পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, যেটা এই গ্যামেটগুলো আসলে এখানে মনে হয় অলরেডি লেখা আছে। হ্যাঁ, পুং এবং স্ত্রী জনন কোষ, অর্থাৎ গ্যামেট কোথায়? গ্যামেট লেখা আছে কিনা? না, গ্যামেট লেখা নেই। পুং গ্যামেট অর্থাৎ জনন কোষের ইংলিশটাই কি? গ্যামেট, ঠিক আছে। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যেগুলো আছে, এইগুলা কি ধরনের কোষ হবে? এগুলা কি এই দেহকোষের ভিতরে পড়তেছে? না, এগুলো তো আমার দেহ গঠন করতেছে না, এগুলো তো দেহের সব জায়গায় আমি পাচ্ছি না, এগুলো স্পেশাল কোষ, তাই না? এগুলো শুধুমাত্র জননের জন্য ব্যবহৃত হয়। তাহলে ওই কোষটাই হলো আমার এই জনন কোষ, ঠিক আছে, গ্যামেটিক সেল। হ্যাঁ, এই গ্যামেটিক সেলের মধ্যে আমরা কি পাবো? পুং গ্যামেটিক সেল পাবো এবং স্ত্রী গ্যামেটিক সেল পাবো, ঠিক আছে। এগুলো আমাদের যৌন প্রজনন এবং যৌনক্রমের জন্য দরকার পড়ে, এবং আমাদের যৌন প্রজননের কাজটা করে। এদের মূল কাজ কি? মূল কাজ হইলো, এরা যখন যৌন প্রজনন ঘটে তখন এরা একসাথে হয়ে জাইগোট গঠন করে, যেটা কিনা নতুন প্রাণীর সূচনা করে। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর প্রথম কোষটিকে জাইগোট বলা হয়, ঠিক আছে। যখন এরা একসাথে হয় তখন যে প্রথম কোষটা গঠিত হয় সেটাকে জাইগোট বলে, ঠিক আছে। তাহলে আমরা পার্থক্য কি লিখবো? দেহকোষ ও জনকোষের মধ্যে পার্থক্য কি? পার্থক্য নাম্বার 1 হইলো দেহকোষ দেহের সব জায়গায় পাওয়া যায়। 2 নম্বর হইলো দেহকোষের মধ্যে মাইটোসিস ঘটে। 3 নম্বর হইলো দেহকোষ আমাদের দেহ গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ এগুলো করে। দেহকোষ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো গঠন করে। আর জননকোষের পার্থক্য কি? জননকোষের মধ্যে তুমি পার্থক্যের মধ্যে লিখবা যে জননকোষ আমাদের দেহের সব জায়গায় উৎপন্ন হয় না, এটা শুধুমাত্র জননাঙ্গের মধ্যে উৎপন্ন হয়। 2 নম্বর হইলো এটার কাজ, এটা কি করে? এটা আমাদের 2 নম্বর হলো আসলে কোষ বিভাজন। এটা কি করে? এটা মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় উৎপন্ন হয়। আর আসলে 3 নম্বর তুমি এটা কাজ বলো, কাজের মধ্যে কি?
এটা আমাদের শুধুমাত্র জননের কাজে ব্যবহৃত হয়, যৌন প্রজননের কাজে ব্যবহৃত হয়, জাইগোট তৈরির মাধ্যমে যাতে নতুন প্রাণী একটা তৈরি হতে পারে। আর 4 নম্বরে তুমি বলে দাও যে এটা আসলে 4 নাম্বার এখানে নাই, জাইগোট বারবার বীজের মধ্যে জীবদেহ গঠন করে, এটাই। অর্থাৎ তুমি প্রথমে সংজ্ঞা, তারপরে হইলো কাজ, তারপরে হইলো এটার উৎস অর্থাৎ দেহের কোথায় থাকে, এইগুলোর উপর ভিত্তি করে তুমি 4-5টা পার্থক্য ইজিলি লিখে ফেলতে পারবে, তাই না? তাহলে এই পার্থক্যগুলো শিখে ফেলবো, ঠিক আছে? আমি আর লিখলাম না, মুখে মুখে বলে ফেললাম, তোমরা খাতায় লিখে ফেলো, ওকে? আসো তারপরে আমরা নেক্সটে যাই। কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ আমরা পড়ে ফেলছি। এখন আসো আমরা কোষের প্রকারভেদ শিখে ফেলছি, এখন আমরা কোষটাকে দেখবো এবং শিখবো, ঠিক আছে? এটা হলো তোমাদের বইয়ে কোষের যে চিত্রটা দেওয়া আছে, এখানে যে পার্টসগুলো দেওয়া আছে, এই পার্টসগুলো তোমাদের সব কিছু জানতে হবে, শিখতে হবে, এবং এটা নিয়ে আসলে আমাদের চ্যাপ্টার। তো এখানে দেখে প্রথমে ভয় লাগতে পারে, আসলেও চলো আমরা এটাকে একটু ব্রেকডাউন করে ইজি করার চেষ্টা করি, ঠিক আছে? ইজি যদি করি তাহলে প্রথমেই আমাকে একটা কল্পনা করতে হবে। ধরো তুমি কোষ হচ্ছে একটা তোমার গোলাকার একটা জিনিস, ধরো আমি একটা কোষ হাতে নিলাম, এই কোষটাকে আমি প্রথমেই কিভাবে দেখবো এবং আস্তে আস্তে এটার পার্টসগুলো আমরা আবিষ্কার করব, ঠিক আছে? কোষটা হাতে নিলেই দেখবা যে এই কোষটা একটা শক্ত আবরণ দ্বারা আবৃত, ঠিক আছে? কোষ একটা শক্ত আবরণ দ্বারা আবৃত, যেমন একটা ফলের খোসা থাকে, ঠিক তেমনই কি এটা একটা শক্ত আবরণ দ্বারা আবৃত। তাহলে ওই আবরণটা কি? এই আবরণটা হলো আমার কোষ প্রাচীর, ঠিক আছে? এই আবরণটা হলো আমার কোষ প্রাচীর। তারপরে ধরো আমি খোসাটা ছাড়াই ফেললাম, ভিতরে আমি একটা নরম পর্দা দেখতে পাবো, ঠিক আছে? নরম পর্দা দিয়ে জিনিসটা আবৃত, অর্থাৎ জিনিসটা তখন নরম হয়ে যাবে। এই নরম পর্দাটা কি? নরম পর্দাটাই হলো আমার প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? প্লাজমা মেমব্রেন। নরম পর্দাটা কল্পনা করতে চাইলে তুমি চিন্তা করো, ধরো ডিমের খোসা ভাঙলে ভিতরে যে সাদা একটা খোলস পাওয়া যায় না, ওই সাদা খোলসটার মতো নরম একটা পর্দা থাকে, ঠিক আছে? এটা দিয়ে কোষটা আবৃত থাকে। এই পর্দাটা যদি আমি ছিঁড়ে ফেলি তাহলে কি ভেতর থেকে কিছু তরল পদার্থ বের হয়ে আসবে। ওই তরল পদার্থগুলোকে কি বলে? সাইটোপ্লাজমীয় ধাত্র বলে, ঠিক আছে? সাইটোপ্লাজমীয় ধাত্র বলে। এই কোষ ওই তরল পদার্থ দিয়েই পরিপূর্ণ থাকে। এখন চলো ওই তরল পদার্থের মধ্যে যে জিনিসটা আমার সর্বপ্রথম চোখে পড়বে, সবচেয়ে বোল্ড, এটা হলো নিউক্লিয়াস, ঠিক আছে? যেটা কিনা কোষের কন্ট্রোলার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে এটা হলো নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াসের যে 4-5টা পার্ট আছে, এগুলো আমরা আগে দেখে ফেলছি অলরেডি। ওই পার্টগুলো এখানে দিয়েছে, জাস্ট এইখান থেকে এখান পর্যন্ত হলো নিউক্লিয়াসের পার্ট, ঠিক আছে? 5টা পার্ট আছে। তারপরে নিউক্লিয়াসের পাশেই আমরা যে বড় অঙ্গাণুটা দেখব, সেটা আমাদের প্রথমেই চোখে পড়বে, সেটা হচ্ছে আমাদের এই কোষ গহ্বর, ঠিক আছে? এই কোষ গহ্বর, কোষ গহ্বরকে আমরা দেখতে পাবো। কই গেল কোষ গহ্বর? হ্যাঁ, এটা কোষ গহ্বর। এটা হলো সবচেয়ে বড় অঙ্গাণু, যার কারণে আমাদের প্রথমে এটা চোখে পড়বে। তারপরে আমরা দেখব যে এই কোষের যে কোষের ভিতরে যে তরল পদার্থ আছে, তরল পদার্থের মধ্যে আরও কিছু অঙ্গাণু আছে যেগুলো অনেক পরিমাণে আছে, ঠিক আছে? অনেক পরিমাণে থাকা এই অঙ্গাণুগুলা 2 প্রকার। একটা হইলো আমাদের মাইটোকন্ড্রিয়া, আর একটা হইলো ক্লোরোপ্লাস্ট, যেগুলো কোষের ভিতরে অনেক পরিমাণে থাকে এবং ভিজিবল, আমি বড় সাইজে দেখতে পাবো, ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের চোখে পড়বে। তারপরে যদি আমি আরেকটু মনোযোগ দিয়ে তাকাই তাহলে দেখবো ছোট ছোট আরও কিছু জিনিস পাওয়া যাচ্ছে। ছোট ছোট জিনিসগুলোর মধ্যে থাকবে হইলো লাইসোজোম, গলজি বস্তু না, লাইসোজোম থাকবে, আর কি রাইবোজোম এখানে দেয় নাই, রাইবোজোম থাকবে, ঠিক আছে? রাইবোজোম আমরা পাবো, ঠিক আছে? তো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দানাদার এই জিনিসগুলো আমরা পাবো। লাস্টলি আমরা দেখবো যে কিছু জালিকার মতো, কিছু নালীপথের মতো কিছু জালিকা আছে, ওই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো ওই জিনিসগুলো কি হবে? ওইগুলো হবে গোলজি বস্তু এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা কিনা মসৃণ এবং অমসৃণ 2 প্রকার হবে, ঠিক আছে? অর্থাৎ আরেকবার যদি আমরা রিক্যাপ করি, আচ্ছা রিক্যাপ আমরা হয়ে যাবে, আমরা যদি পরের স্লাইডে যাই, পরের স্লাইডে গিয়ে আমরা, আচ্ছা দেখো অলরেডি এখানে কিছু লিস্ট করা হয়ে গেছে আমাদের কি কি আছে। এই জিনিসগুলো অবশ্যই আমাদের মুখস্থ করে ফেলতে হবে, এর কোনো বিকল্প নাই, কারণ আমাদের কোষের ছবি আঁকতে হবে, কোষের ছবির মধ্যে এই জিনিসগুলো লিখে ফেলতে হবে, তাই না? আর আমাদের পুরো চ্যাপ্টার তো এগুলো নিয়ে, ঠিক আছে? প্রথমেই আমরা কি পাইছিলাম? কোষ প্রাচীর পাইছিলাম, তাই না? কোষ প্রাচীরের পরেই আমরা যে নরম পর্দা দ্বারা আবৃত একটা লেয়ার পাইছিলাম, ওই নরম পর্দা দ্বারা আবৃত লেয়ার সহ পুরো জিনিসটাকে কি বলে জানো? এই পুরো জিনিসটাকে বলা হয় আমার প্রোটোপ্লাজম বলে, ঠিক আছে? নরম পর্দা দ্বারা আবৃত যে পুরো অংশটা পাইছি আমি, অর্থাৎ খোলস ছাড়ানোর পরেই যে জিনিসটা পাইছি, পুরো জিনিসটাকে কি বলে? প্রোটোপ্লাজম বলে। এই প্রোটোপ্লাজমের মধ্যে প্রথমে কি আছে? এই যে পর্দাটা দিয়ে আবৃত ওই জিনিসটা আছে, তাই না? তাইলে ওইটা কি? এটা হলো আমার প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন ছিঁড়ে ফেললে আমি কি পাবো? সাইটোপ্লাজমীয় ধাত্র পাবো, যেটা কিনা সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের মধ্যেই আমি প্রথমেই চোখে পড়বে আমার নিউক্লিয়াস, ঠিক আছে? তারপরে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের পাশেই আমি যে বড় স্ট্রাকচারটা দেখতে পাবো, সেটাগুলো কি? আমার কোষ গহ্বর, ঠিক আছে? কোষ গহ্বরের পরে আমি দেখবো যে কিছু ছোটো ছোটো অঙ্গাণু যেগুলো অনেক পরিমাণে আছে, সেগুলো কী কী ছিল? প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া পাবো আমি। তারপরেই আসো দেখবো যে আমি ছোটো ছোটো কিছু জিনিস, কত ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার কিছু জিনিস পাবো, যেগুলা হইলো আমার রাইবোজোম এবং লাইসোজোম, আর কি আছে? হ্যাঁ, আর সেন্ট্রোজোম পাইতে পারি, ঠিক আছে? তারপরে লাস্টলি আমি কিছু
নালিকা পথ বা জালিকার মতো কিছু জিনিস দেখতে পাবো, ওইগুলোকে আমরা গোলজি বস্তু এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হিসেবে চিনব। ঠিক আছে, তারপরে আসো কোষ কঙ্কাল। এটা নর্মালি দেখা যায় না, কিন্তু এটা কোষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এটা নিয়ে আমরা পরে পড়ালেখা করব। ঠিক আছে, এইভাবে যদি তুমি যদি ভাগ ভাগ করে একটা স্টোরি টেলিং আকারে তুমি যদি শিখে ফেলতে পারো, তাহলে কিন্তু এই অঙ্গাণুগুলো মনে রাখা তেমন কোনো টাফ না। ঠিক আছে, আর এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যাতে তুমি পরীক্ষায় কোষের চিত্রের মধ্যে লিখে দিয়ে আসতে পারো, মাস্ট। ওকে, এখন আসো কিছু জিনিস এখানে আমরা স্টার দিয়ে রাখছি, কেন এগুলো স্টার দিলাম সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, যেমন ধরো এখানে একটা স্টার দেওয়া, এখানে একটা স্টার দেওয়া, এখানে স্টার দেওয়া, আর কি আছে এখানে স্টার দেওয়া। এই স্টার দেওয়া অঙ্গাণুগুলা তুমি সব জায়গায় পাবে না। ঠিক আছে, কোষ কিন্তু উৎসের উপর ভিত্তি করে আমি আবার দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হলো প্রাণী কোষ আর একটা হলো উদ্ভিদ কোষ। এই দিক থেকে যদি আমরা তাকাই তাহলে এই স্টার দেওয়াগুলোর মিনিং আমরা বুঝতে পারবো। দেখো, কোষ প্রাচীর এখানে যেগুলো দেওয়া আছে আমি একটু মার্ক করি, কোষ প্রাচীর এবং প্লাস্টিড, তারপরে আছে হলো কোষ গহ্বর। এইগুলো আমি কোথায় পাবো? এইগুলো সব আমি উদ্ভিদে পাবো। ঠিক আছে, প্রাণীতে কিন্তু পাবো না। ঠিক আছে, এই জন্য এইগুলো স্টার মার্ক দেওয়া, এগুলো হলো স্পেশাল, সব কোষে পাওয়া যাবে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যাবে। এই জন্য আমি এটা সবুজ কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন প্রাণী কোষে যেগুলোকে পাওয়া যাবে সেগুলোকে আমি কী কালার দিতে পারি? আমি ধরো ব্লু কালার দিলাম। ঠিক আছে, প্রাণী কোষে কী কী পাওয়া যাবে? শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যাবে আমার সেন্ট্রোজোম পাওয়া যাবে। ঠিক আছে, সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। ঠিক আছে, এইগুলা কিন্তু এই সবুজ মার্ক করা জিনিসগুলো কিন্তু আমার উদ্ভিদ প্রাণী কোষে থাকবে না। ঠিক আছে, এটা কখনোই ভুল করা যাবে না, এটা একদম বেসিক। এটা যদি ভুল করো তাহলে কিন্তু অনেক কনসেপ্টে ঝামেলা হয়ে যাবে। আর তোমার প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য লেখার সময় এইগুলাই হলো বোল্ড পার্থক্য। কী কী? কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না। কোষ গহ্বর উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না। প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না। সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকবে কিন্তু উদ্ভিদ কোষে থাকবে না। ঠিক আছে, একমাত্র এটাই কি প্রাণী কোষে আছে, উদ্ভিদে নাই। আর বাকি তিনটাই হলো উদ্ভিদে আছে, প্রাণীতে নাই। ঠিক আছে, তাহলে আমরা প্রাণী কোষ উদ্ভিদ কোষের পার্থক্যও শিখে ফেললাম, যেটা কিনা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারের। ঠিক আছে, অলরেডি আমরা অনেক কিছু শিখে ফেলছি। কিন্তু চলো নেক্সট আমরা দেখি, একটা ডেমো প্রশ্ন দেওয়া আছে এখানে। বেসিক্যালি যে প্রশ্নটা আমরা আনসার করা শিখবো এখানে হলো এটা ঘ নাম্বার। ঠিক আছে, ঘ নাম্বারে কি লিখে আছে? অঙ্গাণুটি শনাক্ত করো এবং আচ্ছা ঘ নাম্বার না, সরি গ নাম্বারটা অ্যাকচুয়ালি, হ্যাঁ এইটা আমরা অ্যাকচুয়ালি এখন শিখবো। ঠিক আছে, বিশেষ এককটির চিহ্নিত চিত্র অঙ্কন করো, এইটার জন্যই এই প্রশ্নটা এই স্লাইডে দেওয়া হয়েছে। ঠিক আছে, বিশেষ এককটির চিহ্নিত চিত্র, এখানে বিশেষ একক বলতে কি, চলো আমরা দেখি যে আসলে উদ্দীপক থেকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করে নিয়ে আসবো যে আসলে কি চাচ্ছে। ঠিক আছে, এখানে লেখা আছে অদম্য একাডেমির জীববিজ্ঞানের শিক্ষক বললেন যে জীবদেহ একটি বিশেষ ক্ষুদ্র জীবিত একক দ্বারা গঠিত। তাহলে এই যে একক, এখানে কি চাইছে? একক চাইছে, তার মানে আমরা উদ্দীপকে পেয়ে গেছি একক। এই এককটা কি? এটা পরিচয় হিসেবে বলা হয়েছে কি, এটা জীবদেহের একটি বিশেষ ক্ষুদ্র জীবিত একক দ্বারা গঠিত। জীবদেহ যে একক দ্বারা গঠিত, অর্থাৎ আমরা অলরেডি বুঝে গেছি কি এটা কোষ। তারপরে দেখো আরো একটু শিওর হওয়ার জন্য এখানে দিচ্ছে যে নিজের প্রতিরূপ নিজেই তৈরি করতে পারে। এখান থেকে আমরা একদম কনফার্ম হয়ে গেল, এখানে আমরা কি কোষের চিত্র আঁকতে হবে। ঠিক আছে, বলছে কি এককটির চিহ্নিত চিত্র অঙ্কন করো, তার মানে কি আমাদের এখানে কোষের চিত্র আঁকতে হবে। চলো আমরা কোষের চিত্র কিভাবে আঁকতে হয় দেখি। আচ্ছা, এখানে অলরেডি যে ক যেগুলো আছে, কর মধ্যে কি দেওয়া আছে? কোষ কাকে বলে এটা আমরা শিখে ফেলছি, তাই না? লোই এবং সিকিবিজের সংজ্ঞা, আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য কি শিখে ফেলছি। তারপরে এই যে গ নাম্বার, এটি এখন আমরা শিখবো কোষের চিত্র অঙ্কন করা। ঠিক আছে, আসো আমরা একটা কোষের চিত্র অঙ্কন করি। কোষ আঁকার জন্য প্রথমেই তোমাকে দুইটা বাটি আঁকতে হবে। ঠিক আছে, এরকম উল্টানো বাটি এইভাবে দিবা, এখানে কিছু গ্যাপ রাখবা। ঠিক আছে, তারপরে এর ভিতরে তুমি একটা ব্যাগ এঁকে দিবা। ঠিক আছে, একটা বস্তা এঁকে দিবা, বাস। আচ্ছা, একটু পর্যন্ত আমরা যেটা আঁকলাম এটা কি, আমি একটু ডিমার্ক করে দিই জিনিসটা। এভাবে দিয়ে সুন্দর হয়ে যাবে জিনিসটা, তখন তুমি স্পষ্ট বুঝতে পারলাই এটা কি। এটা আমরা কি আঁকলাম? এটা হইলো কোষ প্রাচীর। যেহেতু কোষ প্রাচীর আছে তাহলে বলো তো এটা কোন ধরনের কোষ আঁকতেছি আমি? অবশ্যই এটা হবে উদ্ভিদ কোষ। ঠিক আছে, উদ্ভিদ কোষ। প্রথমে আমরা উদ্ভিদ কোষটা শিখে নিই। তো কোষ প্রাচীর পাইলাম, কোষ প্রাচীর ভিতরের যে লেয়ারটা, অর্থাৎ এই যে দাগটা, এইটাকে আমরা ধরে নিব কোষ প্রাচীর ভিতরে যে নরম খোলসটা থাকে বলছিলাম ওইটা। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীর ভিতরে নরম এই ভিতরের দাগটাকে আমরা টেনে দিয়ে বলবো এটা হলো কি প্লাজমা মেমব্রেন, অর্থাৎ কোষ যে পর্দা দ্বারা আবৃত থাকে, ওই যে বৈষম্যভেদ্য পর্দা আমরা পড়ছিলাম ওইটা। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেন আমরা দিলাম, এটা কি হয়ে গেছে?
প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, আসো আমরা দুইটা পার্ট অলরেডি পেয়ে গেলাম, কোষ প্রাচীর প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, আমরা বাইরের খোলসটা এঁকে ফেলছি, তারপর ভিতরে যে নরম পর্দা থাকে এটা এঁকে ফেলছি। এখন আসো ওই ভিতর নরম পর্দাটা ছিঁড়ে ফেললে কি ওই যে তরল পদার্থ পূর্ণ থাকবে, ওই তরল পদার্থটাকে আমাকে আঁকতে হবে। ঠিক আছে, এই তরল পদার্থকে আমি জাস্ট কয়েকটা ফোঁটা দিয়ে এঁকে দিব, কারণ আমার ভিতরে আরও অনেক অঙ্গাণু আঁকতে হবে। ঠিক আছে, এই তরল পদার্থটাকে আমি টেনে দিয়ে কি লিখবো? সাইটোপ্লাজমীয় ধাত্র। সাইটোপ্লাজমীয় ধাত্র। ঠিক আছে, সাইটোপ্লাজমীয় ধাত্র। এখন এই সাইটোপ্লাজমীয় ধাত্রের মধ্যে আমি বলছিলাম প্রথমেই একটা অঙ্গাণু সবচেয়ে বড় হয়ে চোখে পড়বে, এটা কি? এটা হলো নিউক্লিয়াস। উদ্ভিদ কোষের চিত্রে নিউক্লিয়াস মিড লাইনের একটু পাশে আঁকবা। ঠিক আছে, কখনোই মাঝামাঝি স্থানে আঁকবা না, নিউক্লিয়াসকে একটু পাশে আঁকবা। নিউক্লিয়াস আমরা এইভাবে গোল একটা দিব, ভিতরে কিছু নুডলস এঁকে দিব, তারপরে একটা ডিম বসায় দিব, তারপর কিছু ডট ডট ফোটা ফোটা দিয়ে দিলাম। ঠিক আছে, বাস। তারপর এইটাকে আমরা টেনে দিয়ে বলবো যে কি এটা নিউক্লিয়াস। এখানে তোমার নিউক্লিয়াসের পার্টসগুলো দেখানো জরুরি না, যদিও তোমাদের বইয়ে আছে, বইতে রেফারেন্স বুক, আমরা তো আর খাতায় রেফারেন্স জিনিস রাখবো না, সুতরাং আমরা শুধুমাত্র এটাকে টেনে দিয়ে বলবো এটা নিউক্লিয়াস। ঠিক আছে, তারপরে বলছিলাম যে নিউক্লিয়াসের পাশেই আরেকটা অঙ্গাণু দেখবো অনেক বড় আকারে আছে, যেটা আমাদের প্রথমে চোখে পড়বে। এটা কি ছিল? অলরেডি এটা আমরা জানি, এটা ছিল কোষ গহ্বর, তাই না? এটাকে আমরা টেনে দিয়ে বলবো কোষ গহ্বর। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্গাণু কীভাবে আঁকতেছি এটা তোমরা গভীর মনোযোগ দিয়ে দেখবা এবং খাতায় অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবা, না হলে কিন্তু আমি আঁকতেছি, তুমি পরীক্ষা খাতায় গিয়ে দেখো পেন্সিল আটকে গেছে, তুমি আঁকতেই পারতেছো না। সেজন্য কীভাবে আঁকতেছি ভালো করে মনোযোগ দিয়ে দেখবা এবং অবশ্যই আমার সাথে একবার রাখবা, বাসায় নিজে আরেকবার প্র্যাকটিস করবা। ঠিক আছে, এবং অঙ্গাণুগুলো কীভাবে সিরিয়াল ওয়াইজ একটা স্টোরি আকারে আমরা সবগুলো অঙ্গাণু মনে রাখতে পারি, এই স্টোরিটা কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া কিন্তু তোমার অনেক অঙ্গাণু মিস হয়ে যেতে পারে। ঠিক আছে, যেমন ধরো উদ্ভিদ কোষে তুমি কোষ প্রাচীর দাও না, তাহলে কি চিত্র হবে? বা ধরো তুমি কোষ গহ্বর দাও না, তাহলে কিন্তু চিত্র হবে না, তোমার পুরো প্রশ্ন আনসার কাটা যাবে। ঠিক আছে, এই জন্য আমরা স্টোরিটা ভালো করে মনে রাখার চেষ্টা করবো। কোষ গহ্বর রেখে ফেললাম, তারপরে বলছিলাম কি কোষ গহ্বর দেখার পরে আমরা দেখবো যে ছোটো ছোটো কিছু অঙ্গাণু অনেক বেশি পরিমাণে আছে। ঠিক আছে, ওই বেশি পরিমাণে থাকা অঙ্গাণুগুলো কী কী ছিল? মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড ছিল। চলো আমরা প্রথমে মাইটোকন্ড্রিয়া আঁকার চেষ্টা করি। মাইটোকন্ড্রিয়া আঁকার জন্য আমরা প্রথমে একটা চিজ পাপসের যেরকম চিপস থাকে এরকম চিপস একটা দিব, তারপরে এর ভিতরে হটডগের সস বসাই দিব। ঠিক আছে, বাস। এটা কি আমার? এটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আমরা শিখে ফেললাম। তারপরে যে অঙ্গাণুটা আমাদের বেশি ছিল, এটা মাইটোকন্ড্রিয়া যেহেতু অনেকগুলো থাকে, আমরা আরও কয়েকটা এঁকে ফেলি। হটডগ সস, চিপস হটডগের সস, বাস। চিপস হটডগের সস, চিপস হটডগের সস, কয়েকটা আঁকলাম আমরা। তারপরে যে অঙ্গাণুটা থাকে সেটা কি বলছিলাম? প্লাস্টিড থাকে, তাই না? তো প্লাস্টিডের ছবি আঁকার জন্য তুমি একটা ঠিক ওই রকমই একটা ডিমের মতো একটা চ্যাপ্টা ডিম আঁকবা, তারপরে ভিতরে এইরকম কিছু স্ট্রাকচার দিবা। ঠিক আছে, এই স্ট্রাকচারটা এখানে ভালো করে বুঝাই আমি কীভাবে আঁকবা। প্রথমে ডিম একটা তো দিলা, ঠিক আছে, ডিমের ভিতরে এরকম করে এরকম কিছু স্ট্রাকচার দিয়ে দিবা। ঠিক আছে, যেহেতু তোমাদের পেন্সিল থাকবে তখন তোমাদের আঁকাটা সহজ হবে। ঠিক আছে, এরকম কিছু স্ট্রাকচার দিয়ে দিবা, যেহেতু তোমার ছোটো করে আঁকতেছো, এখানে এত ডিটেলস আঁকতে হবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা প্লাস্টিডের ছবি এঁকে ফেলতে পারবো। ঠিক আছে, এটার নাম দিলাম আমরা ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, যে কোনো একটা লিখলেই হবে। প্লাস্টিড লিখে ফেলবা বা ক্লোরোপ্লাস্ট লিখে ফেলবা তোমরা। ঠিক আছে, যাই হোক, তারপরে আসো ক্লোরোপ্লাস্ট এবং প্লাস্টিড লেখার পরেই আমরা ছোটো ছোটো কিছু অঙ্গ দেখতে পাবো, যেগুলো অনেক পরিমাণে ছোটো ছোটো যে অঙ্গাণুগুলো আমরা পাবো সেগুলো আমরা এখন এঁকে ফেলবো। ছোটো ছোটোর মধ্যে কী ছিল? প্রথমে ছিল রাইবোজোম, তারপরে কি ছিল? লাইসোজোম। লাইসোজোম আঁকার জন্য রাইবোজোমকে সলিড একটা কালো একটা বিন্দু দিয়ে দিবা, আর লাইসোজোম আঁকার জন্য একটা গোল দিয়ে মাঝখানে কিছু ফোঁটা দিয়ে দিবা। ঠিক আছে, এটা হলো তোমার লাইসোজোম। বাস, তোমার লাইসোজোম এবং রাইবোজোম আঁকা শেষ। এখন আসলে লাস্টলি আমি কি বলছিলাম, কিছু জালিকান্নে স্ট্রাকচার দেখতে পাবো। ওই জালিকান্নে স্ট্রাকচারের জন্য প্রথমে আমাকে নিউক্লিয়াস থেকে স্টার্ট করতে হবে। এইরকম কিছু স্ট্রাকচার রেখে দিব। ঠিক আছে, একটা আঁকলাম, আরেকটা তুমি আঁকবা নিউক্লিয়াস থেকে দূরে। নিউক্লিয়াস থেকে দূরে কোথায় আঁকা যায়? ধরো এখানে এঁকে দিলাম। ঠিক আছে, তো এইগুলো কি আসলে আঁকলাম? এগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকলাম। ঠিক আছে, নিউক্লিয়াসের সাথে লাগানো যেটা, এটার নাম হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেটা তোমার নিউক্লিয়াস থেকে দূরে ওইটা হবে তোমার মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
ঠিক আছে? তো মসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখায় ফেললাম। এখন আসো আর কি রয়ে গেল, আর তেমন কিছু বাকি নাই আমাদের। এখন সাইটোপ্লাজমিক ধাত্রগুলো আমরা জাস্ট ফিল আপ করে দিব। ওকে, আরেকটা জিনিস ছিল যেটা আমার জালিকার স্ট্রাকচারের মধ্যে আরেকটা জিনিস ছিল, এটা হলো গোলজি বস্তু, যেটা আমরা আঁকি নাই। সো গোলজি বস্তু আঁকার জন্য প্রথমে একটা গোলাকার জিনিস দিয়ে দিবা, তারপরে নিচে কয়েকটা নৌকা বসাই দিবা এইভাবে। ঠিক আছে, ঠিক আছে। এটা যদি আমি একটা এলাবোরেট করে দেখাই, এখানে প্রথমে একটা গোল দিবা, নিচে এইভাবে নৌকার স্ট্রাকচার দিবা। ঠিক আছে, বাস এইভাবে তুমি গোলজি বস্তু আঁকে ফেলবা। এটা হলো তোমার গোলজি বস্তু। এরই মাধ্যমে আমাদের কোষের চিত্র আঁকা সমাপ্ত হইল। বাস এভাবে যদি তুমি আঁকতে পারো তাহলে একটা তুমি পারফেক্ট উদ্ভিদ কোষ এঁকে ফেললে। ঠিক আছে, উদ্ভিদ কোষ, এটা আমরা নাম এখানে দিয়ে দেই উদ্ভিদ কোষ। এটা আমরা কি আঁকলাম, এটা হইল উদ্ভিদ কোষ। বাস এখন যদি আমি প্রাণী কোষ আঁকতে যাই তাহলে কি হবে? প্রাণী কোষের অঙ্কনের জন্য প্রথমে তোমার কি কোষ প্রাচীর থাকা যাবে না, তাই না? কোষ প্রাচীর রাখা যাবে না। কোষ প্রাচীর না রাখলে কি হবে? কোষটা প্রাচীরবিহীনভাবে, নরম পর্দাটা শুধু থাকবে প্রাচীরবিহীনভাবে। ঠিক আছে, এইরকম। আর এইদিকে তোমার কি এরকম কিছু স্ট্রাকচার দিয়ে দিবা। ঠিক আছে, বাস এটা কি আঁকলাম? শুধুমাত্র প্লাজমা মেমব্রেন। সো প্লাজমা মেমব্রেন আমরা এঁকে ফেললাম। কোষপ্রাচীর নাই কিন্তু, প্রাণী কোষে কি কোনো কোষপ্রাচীর থাকে না। সো প্লাজমা মেমব্রেন আমরা এঁকে ফেললাম। এখন এই প্লাজমা মেমব্রেনের মধ্যে আমরা এই যে ভাঁজগুলো দিলাম, এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো হইলো প্লাজমা মেমব্রেনের ভাঁজ, যেগুলো আঙ্গুলের মতো বের হয়ে আছে, তাই না? এগুলোর নাম হইলো ভিলাই। ঠিক আছে, এগুলোর নাম হলো ভিলাই বা ভিলি বা ভিলাই। ঠিক আছে, তারপরে আসো কোষের ভিতরের জিনিসগুলো আমরা আঁকি। কোষের এই যে মেমব্রেনটা ছিললে কি পাই? ভিতরে আমরা তরল পদার্থটা পাই আগের মতো সেম, তাই না? সো এটার আমরা নাম কি দিলাম? সাইটোপ্লাজমীয় ধাত্র। ঠিক আছে, সাইটোপ্লাজমীয় ধাত্র পাইলাম। তারপরে আসো সাইটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বড় যে অঙ্গাণুটা আমরা পাবো সেটা কি ছিল? নিউক্লিয়াস ছিল আগের মতোই। তো নিউক্লিয়াসের ছবিটা কিন্তু এখন তোমরা মাঝখানে আঁকবা। ঠিক আছে, মাঝখানে, কারণ আগের মতো আমার কোষ গহ্বর নাই, যেটার জন্য আমি একপাশে আঁকছিলাম আগে। ঠিক আছে, নিউক্লিয়াসটা এই ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে আমরা মাঝখানেই আঁকবো। গোল্লা দিলাম, নুডলস দিলাম, একটা ডিএম বসায় দিলাম, বাস এটা হলো আমার কি নিউক্লিয়াস। তারপরে কি ছিল বলো তো, তোমরা মনে করার চেষ্টা করো। তারপরে আমরা কি আঁকতাম? তারপরে আমরা দেখতাম যে নিউক্লিয়াসের পাশে একটা বড় অঙ্গাণু, যেটাকে আমরা কোষ গহ্বর বলতাম, তাই না? কিন্তু কি এই প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর থাকে? থাকে না। সুতরাং আমরা এই কোষ গহ্বরটা এখানে আঁকবো না। নেক্সটটাতে যাবো। নেক্সটে কি ছিল? দেখবো যে আমরা কোষের মধ্যে অনেকগুলো অঙ্গাণু বেশি পরিমাণে আছে। ওই বেশি পরিমাণে থাকা অঙ্গাণুগুলো কি ছিল? প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া ছিল। এর মধ্যে একটা ক্যান্সেল, কারণ কি প্লাস্টিড আমাদের প্রাণী কোষে থাকে না। সুতরাং আমরা শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া আঁকবো। মাইটোকন্ড্রিয়া আঁকার জন্য প্রথমে আমি একটা চিপস দিব, এর মধ্যে হটডগের সস বসাই দিব, বাস। ঠিক আছে, এটা কি আমার মাইটোকন্ড্রিয়া। তারপরে আসো অনেকগুলো ছোট ছোট অঙ্গাণু আমি দেখবো যেগুলো ছড়াই ছিটাই আছে কোষের মধ্যে। এগুলোর মধ্যে কি ছিল? প্রথমেই রাইবোজোম। রাইবোজোমের চিত্র কি? শুধুমাত্র একটা কালো বিন্দু। তারপরে কি ছিল? লাইসোজোম। লাইসোজোম আঁকার জন্য আমি একটা গোল্লা দিব, মাঝখানে ফোঁটা ফোঁটা দিব। ঠিক আছে, লাইসোজোম। ঠিক আছে, তারপরে নেক্সট কি হবে? লাইসোজোম আঁকা হয়ে গেল আমার। তারপরে কি থাকবে? তারপর হইলো প্রাণীকোষ, যেহেতু এখানে আমার ইয়ে থাকবে, সেন্ট্রোজোম থাকবে। সেন্ট্রোজোম আঁকার জন্য তুমি একটা গোল দিয়ে দিবা, তারপরে মাঝখানে কিছু এরকম দাগ দিয়ে দিবা। ঠিক আছে, সেন্ট্রোজোম। একটা জিনিস মনে রাখবা, এখানে যে অঙ্গাণুগুলো আঁকতেছো এত পারফেক্টলি আঁকাটা জরুরি না, জাস্ট যাতে কিছু মেজর সাইন যাতে বোঝা যায়, জাস্ট একটু হইলেই তোমার এনাফ। ঠিক আছে, তোমার এখানে শুধুমাত্র দেখে যাতে চিনা যায় এরকম হইলেই হয়েছে। একদম পারফেক্টলি যে অঙ্গাণুগুলো আঁকতে হবে তা কিন্তু না। কিন্তু আবার এমন হবে আঁকবা না যাতে তুমি মাইটোকন্ড্রিয়া এঁকে ফেললে, এরকম এরকম যাতে না হয়। ঠিক আছে, এরকম করবা না। ওকে, তো এই হলো আমাদের লাইসোজোম আঁকলাম। তারপরে আমরা ইয়ে দিলাম, মাইটোকন্ড্রিয়া দেওয়া হয়ে গেছে, সেন্ট্রোজোম দেওয়া হয়ে গেছে। তারপরে আমাদের কোনটা রয়ে গেল? আমাদের রয়ে গেল হলো মসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা তো আগের মতোই একদম সেম। এখান থেকে আমি দিব অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, আর একটু দূরে দিয়ে দিব মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এটা কোনটা? এটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক
রেটিকুলাম। আর এটা হলো কি আমার মসৃণ। নেক্সট আসো, মসৃণ পরে কি জালিকান্নের গঠনের মতো আর কি থাকে? আর থাকে হলো গোলজি বস্তু থাকে, তাই না? গোলজি বস্তু এখানে দিয়ে দিলাম। বাস, এটা কি? এটা আমি এখানে রেখা যাবে। এটা হলো আমার গোলজি বস্তু। সুতরাং আমাদের প্রশ্নের আনসার কি বুঝে গেছো তো অলরেডি? কোষের চিত্র যদি আঁকতে বলে তাহলে তুমি প্রথমে কি 2 ভাগে ভাগ করে 2টা কোষের চিত্র আঁকবা। প্রথমে লিখবা কি উদ্ভিদ কোষের চিত্র, তারপর কি প্রাণী কোষের চিত্র। একদমই কঠিন কিছু না, যদি এই কম্পোনেন্টগুলো তোমার মনে থাকে তাহলে চিত্র আঁকা একদমই কঠিন কিছু না। তো এইভাবে তোমরা কি করবা, চিত্রগুলো এঁকে দিবা, বাস তুমি একদম ফুল মার্কস পেয়ে যাবা, ঠিক আছে? কারণ চিত্র দেখলে টিচার অনেক খুশি হয়। এছাড়া তুমি এই অঙ্গাণুগুলো যতই লিখো আর বর্ণনা দাও, তুমি কিন্তু কখনোই ফুল মার্কস নাও পাইতে পারো, ঠিক আছে? সুতরাং এইভাবে আমরা কোষের চিত্র আঁকতে চাইলে আমরা আনসার করব, ঠিক আছে? তো আমরা কোষের চিহ্নিত চিত্র শিখে ফেললাম, ঠিক আছে? এখন আমরা পরের টপিকে যাই। আমরা কোষ সম্পর্কে দেখলাম, কোষের প্রকারভেদ, কোষের সংজ্ঞা, তারপর হলো কোষের চিত্র কীরকম হইতে পারে, কোষের মধ্যে কী কী অঙ্গাণু থাকে, এগুলো শিখলাম। এখন আসো আমরা প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে আলাদা আলাদাভাবে শিখবো, ঠিক আছে? প্রথমেই আমাদের দেখো অঙ্গাণুগুলো কী কী ছিল। অঙ্গাণুগুলো আমরা এখানে দেখছিলাম, প্রথমে কি আছে? প্রথমে আমার আছে হইলো কোষ প্রাচীর, তাই না? প্রথমে আমার কোষ প্রাচীর আছে। তো এই কোষ প্রাচীর নিয়ে আমরা প্রথমে শিখব, ঠিক আছে? কোষ প্রাচীর নিয়ে আমরা চলো শিখি। প্রথমে কোষ প্রাচীর শেখার আগে আমরা চলো একটা জায়গায় কোষ প্রাচীরের চিত্র আঁকি। ঠিক আছে, চলো কোষ প্রাচীরের একটা চিত্র এঁকে দেখাই। ধরো এই পাশে একটা কোষ আছে আমার, এবং এই পাশে আরেকটা কোষ আছে, ঠিক আছে? এটা হলো প্রথম কোষ, এটা হচ্ছে দ্বিতীয় কোষ, ঠিক আছে? এই উভয় কোষের মাঝখানে আমার একটা ব্যারিয়ার থাকবে, তাই না? যেটা কিনা এই 2 কোষকে পার্থক্য করছে, তাই না? এই কোষের শেষ ধরো এখানে, ঠিক আছে? আর এই কোষ মানে এই পর্দা, এখানে মাঝখানে কি থাকবে? একটা পর্দা থাকবে। পর্দার এই পাশে এই কোষের অংশ, এই পাশে হইলো এই কোষের অংশ, ঠিক আছে? আর মাঝখানে যে অংশটা, এই পুরোটা হইলো কি? আমার এই পুরোটা কি? এটা হইলো কোষ প্রাচীর, ঠিক আছে? আর এই পাশের অংশটা হইলো ওই কোষের, দ্বিতীয় কোষের কোষ প্রাচীর। এই পাশটা হইলো প্রথম কোষের কোষ প্রাচীর, আর এই পাশটা হইলো দ্বিতীয় কোষের কোষ প্রাচীর। 2টা কোষ প্রাচীর মাঝখানে যে পর্দাটা, এই পর্দাটা হইলো আমার কি? মধ্যপর্দা, ঠিক আছে? তারপরে এই মধ্যপর্দার উপরে যে অংশটা আমরা পুরো অংশটা দেখতে পাচ্ছি, ওই পুরো অংশটাকে আমরা 2টা ভাগে ভাগ করব, ঠিক আছে? এই পুরো অংশটাকে আমরা 2টা ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হইলো একটা লেয়ার, যেটা কিনা এই অংশটা, ঠিক আছে? এটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর, ঠিক আছে? প্রাথমিক প্রাচীর বলা হয়। আর সেম ওই পাশেও কি থাকবে? একটা লেয়ার থাকবে, যেটা কিনা প্রাথমিক প্রাচীর। অর্থাৎ মধ্যপর্দার উপরে একটা লেয়ার, যেটাকে আমরা বলতেছি কি? প্রাথমিক প্রাচীর। তো প্রাথমিক প্রাচীরের উপরে আরও কয়েকটা লেয়ার থাকবে, যেটা কিনা গৌণ প্রাচীর, ঠিক আছে? যেমন ধরো এই যে প্রাথমিক প্রাচীরের উপরে যে অংশটা, এই অংশটা আরও কিছু লেয়ারে বিভক্ত থাকবে। যেমন ধরো 2টা লেয়ারে বিভক্ত, প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, ঠিক আছে? এই পাশেও সেম, এটা হলো প্রথম লেয়ার, ঠিক আছে? এটা হলো দ্বিতীয় লেয়ার। এই যে 2টা লেয়ার, প্রাথমিক প্রাচীরের উপরে 2টা লেয়ার, এই লেয়ারগুলোকে বলা হয় কি? গৌণ প্রাচীর, ঠিক আছে? গৌণ প্রাচীর। সবুজ কালি দিয়ে আমি যে প্রাচীরগুলো আঁকছি এগুলো হলো গৌণ প্রাচীর, আর আমার নীল কালার দিয়ে আমি যে অংশগুলো আঁকছি এগুলো কি? এগুলো হলো প্রাথমিক প্রাচীর। আর আমি হলুদ কালার যে প্রাচীরটা আঁকছি মাঝখানে একদম, এই যে এইটা হলো কি আমার মধ্যপর্দা, ঠিক আছে? মধ্যপর্দা। একটা জিনিস খেয়াল করো, মধ্যপর্দা হলো একটা সিঙ্গেল পর্দা, যেটা হলো 2টা কোষের মাঝখানে একদম মিড লাইন বরাবর থাকে। আর 2 নাম্বারটা খেয়াল করো, মধ্যপর্দার উপরে উভয় পাশে, অর্থাৎ কোষ প্রাচীরের মধ্যপর্দার উপরে কি হইতেছে? একটা প্রাথমিক প্রাচীর আসতেছে, এবং এটা কি? একটা মাত্র লেয়ার। তারপরে দেখো ওই প্রাথমিক প্রাচীরের উপরে কয়েকটা লেয়ারের আরেকটা অংশ আছে, যেটাকে আমরা বলতেছি কি? গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরের একাধিক লেয়ার থাকতে পারে, প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, এরকম করে একাধিক লেয়ার থাকতে পারে, ঠিক আছে? তাহলে স্ট্রাকচারটা হয়তো কিছুটা হয়তো বুঝাইতে পারছে, তাই না? মাঝখানে কি আছে? মধ্যপর্দা, আর তারপরে কি? প্রাথমিক প্রাচীর, তারপরে কি থাকবে? গৌণ প্রাচীর থাকবে। এই গৌণ প্রাচীরটা কয়েকটা লেয়ারে ভাগ থাকতে পারে, কিন্তু প্রাথমিক প্রাচীরটা সবসময় কি? একটা লেয়ার, আর মাঝখানে মধ্যপর্দা, ঠিক আছে? আমি আবার রিপিট করতেছি, মাঝখানে মধ্যপর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, তারপর গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরের মধ্যে একাধিক লেয়ার থাকতে পারে, 1 বা 2 বা 3টা লেয়ার থাকতে পারে, ঠিক আছে? তো এই হলো কোষ প্রাচীর। এই অংশটুকু, এই যে এই অংশটুকু, ঠিক আছে?
এই অংশটুকু হইল এই পাশের কোষের কোষপ্রাচীর, আর এই অংশটুকু হচ্ছে এই পাশের কোষের কোষপ্রাচীর, ঠিক আছে। দ্বিতীয় কোষের কোষপ্রাচীর হইল এই অংশটুকু, আর প্রথম কোষের কোষপ্রাচীর হইল এই অংশটুকু, ঠিক আছে। তো এইভাবে যদি তোমরা চিন্তা করো, ভিজুয়ালাইজ করো, আশা করি এটা বুঝতে পারবা যে কোষপ্রাচীর স্ট্রাকচার আসলে কীরকম। এখন দেখো আমাদের বইয়ে কী লিখছে, আমাদের বইয়ে এরকম কথাগুলোই লিখছে, ঠিক আছে। কোষপ্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা কি শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে। আর এটা কি, এটা হলো মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি। এখন এটা কেন বললো, কোষ জীবিত একটা জিনিস, তাই না? তাহলে কোষপ্রাচীর কেন মৃত? চিন্তা করো, একটা কমন এক্সাম্পল দিই। ধরো আমি জীবিত, কিন্তু আমার কাপড়টা কি মৃত না? আমার কাপড়টা তো জীবিত না, তাই না? তো চিন্তা করো কোষের আবরণ বা কাভারটা কি, ওইটি কোষপ্রাচীর না? তাহলে কোষপ্রাচীরটা মৃত বা জড়বস্তু হইতেই পারে, তাই না? কোষপ্রাচীর মৃত বা জড়বস্তু, কারণ এটা জাস্ট কিছু কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তৈরি একটা স্ট্রাকচার, আর কিছুই না, ঠিক আছে। এটা কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন ইত্যাদি দিয়ে তৈরি হয়, ঠিক আছে। কী দিয়ে তৈরি হইতেছে? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি রাসায়নিক পদ্ধতি দিয়ে তৈরি থাকে, ঠিক আছে। এগুলো কিসের কাজে লাগবে? তোমার এমসিকিউর কাজে লাগবে, মাস্ট। আর মৃত বস্তু দিয়ে তৈরি, এটা কি এমসিকিউ, অর্থাৎ এখান থেকে এমসিকিউ যেরকম আমরা শিখতেছি, সিকিউ আমাদের আসবে। সিকিউ কি আসবে আমরা একটু পরে বলতেছি, ঠিক আছে। আরেকটা জিনিস এমসিকিউ এখানে গুরুত্বপূর্ণ, সবার কোষপ্রাচীর কিন্তু সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি দিয়ে গঠিত না, ঠিক আছে। কিছু কিছু প্রাণী আছে, কিছু কিছু জীব আছে যাদের কোষপ্রাচীর একটু ডিফারেন্ট। কারা? যেমন ধরো প্রথমেই আছে কি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কোষপ্রাচীর কী দ্বারা গঠিত? প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। দেখো এই তিনটা জিনিসই কিন্তু আমাদের পরিচিত। প্রোটিন কি? আমিষ, লিপিড কি? স্নেহ, আর পলিস্যাকারাইড কি? শর্করা, তাই না? অর্থাৎ এরকম আমিষ, স্নেহ, শর্করা দিয়ে এরকম পরিচিত জিনিস দিয়ে ব্যাকটেরিয়া কোষপ্রাচীরটা তৈরি হয়, ঠিক আছে। আর সেলুলোজ, হেমিসেলুলোজ এরকম কঠিন কঠিন উন্নত জিনিস দিয়ে তৈরি হয় কাদের কোষপ্রাচীর? উদ্ভিদের কোষপ্রাচীর। এখন আসো আরেকটা জিনিস ইনফরমেশন, ব্যাকটেরিয়া যেরকম আমরা জানলাম যে ব্যতিক্রম, ঠিক তেমনি ছত্রাকেরও ব্যতিক্রম হয়। এদের কোষপ্রাচীর কাইটিন নামক একটা জিনিস দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটুক এমসিকিউ শিখে ফেলবো। এখানে আমাদের শুধু এমসিকিউ আমরা শিখলাম। তারপরে আসো আমাদের সিকিউ যেটা আসবে, এটা হলো আমাদের কোষপ্রাচীরের গঠন, যেটা কিনা আমরা পরবর্তী চিত্রতে দেখতে পারবো, ঠিক আছে। কোষপ্রাচীরের গঠন এটা আমরা ক্লিন করে ফেলতেছি। তারপরে আমরা যাব নেক্সট স্লাইডে। কোষপ্রাচীরের গঠন, দেখো এখানে কোষপ্রাচীরে যা পড়াইছে এখানে অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। কোষপ্রাচীরে দেখো কি থাকে, একটা মধ্যপর্দা থাকে, ঠিক আছে। মধ্যপর্দা, প্রথমে কি মধ্যপর্দা, এই মধ্যপর্দার উপরে এক স্তর বিশিষ্ট প্রাথমিক কোষপ্রাচীর থাকে, ঠিক আছে। রিলেট করতে পারতেছো আগের চিত্রের সাথে? মধ্যপর্দা আছে, তারপরে এক স্তর বিশিষ্ট, আমি আবার আঁকি, দরকার হয়, সমস্যা নাই। মধ্যপর্দাকে আমরা হলুদ দিয়ে দেখাইছিলাম, হলুদ মধ্যপর্দা, ঠিক আছে। তার উপরে এক স্তর বিশিষ্ট আমার কি তৈরি হইলো? এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর তৈরি হইলো, ঠিক আছে। এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর তৈরি হইলো। এই প্রাথমিক প্রাচীরের উপরে গৌণ প্রাচীর তৈরি হবে, প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, ঠিক আছে। প্রাথমিক প্রাচীর উপরে প্রোটোপ্লাজম থেকে, অর্থাৎ এদিকে তো কোষ আছে, তাই না? কোষের প্রোটোপ্লাজম আছে এদিকে, প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন ধরনের পদার্থ জমা হয়ে কি হবে? আমার গৌণ প্রাচীর নামে আরেকটা প্রাচীর তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ এক লেয়ারের প্রাথমিক প্রাচীর উপরে গৌণ প্রাচীর তৈরি হইতেছে। কীরকম দেখাইছিলাম আমরা? গৌণ প্রাচীরের কালার ছিল সবুজ। গৌণ প্রাচীর একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার দিলাম, ধরো এটা একাধিক লেয়ার হইতে পারে, ঠিক আছে। অর্থাৎ সবুজ কালার করা অংশগুলা কি আমার? গৌণ প্রাচীর, ঠিক আছে। আর আমার নীল কালার করা অংশটা হলো কি? প্রাথমিক প্রাচীর। সরি আমি হ্যাঁ, এটা এই অংশ সহ, ঠিক আছে। এই অংশটা কি আমার? গৌণ প্রাচীর। তিনটা লেয়ার, ঠিক আছে। একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার, ঠিক আছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমার প্রাথমিক প্রাচীর কোনটা? এইটা হইলো আমার প্রাথমিক প্রাচীর, ঠিক আছে। আর মধ্যপর্দা কোনটা? মধ্যপর্দা হইলো আমার দিস ওয়ান। এখন আসো, এটা হলো এক পাশের কোষের একটা কোষ প্রাচীরের স্ট্রাকচার। আর কোষ যেহেতু একটার সাথে একটা লাগানো থাকে, তাহলে কি হবে? পাশে আরেকটা কোষের কোষ প্রাচীর থাকবে, তাই না? ওইটারও কি সেম স্ট্রাকচার হবে, তাই না? সেম স্ট্রাকচার হবে। আমরা তাও দেখায় ফেলি। এটা প্রাথমিক প্রাচীর, তারপরে কি থাকবে? গৌণ প্রাচীর থাকবে। গৌণ প্রাচীরে ধরো এই পাশে কোষটা মাত্র গৌণ প্রাচীর 2 লেয়ারের ধরো, ঠিক আছে। কোষের লেয়ার বিভিন্ন বিভিন্ন হইতে পারে। তো এইভাবে কোষ প্রাচীরটা গঠিত হয়েছে, একটা দেয়াল ধরো এটা, ঠিক আছে। আর এর ভিতরে কি থাকবে? এর ভিতরে থাকবে হলো আমার প্লাজমা মেমব্রেন। কোষের যে ভিতরে নরম আবরণটা, কারণ কি কোষ প্রাচীর খুলে ফেললে প্লাজমা মেমব্রেন থাকে, তাই না? এই পাশেও কি প্লাজমা মেমব্রেন থাকলো। তারপরে গিয়ে আমার কোষের সাইটোপ্লাজম এবং অন্যান্য অংশগুলো শুরু হয়ে গেল, ঠিক আছে। প্রথম কোষ, এটা কি দ্বিতীয় কোষ। ওকে,
তো এই হলো আমার কোষ প্রাচীরের স্ট্রাকচার। আমরা আবার রিভাইজ দিলাম, ঠিক আছে? এটা কেন এতবার রিভাইজ দিলাম? কারণ কি এটা সিকিউতে আসে, ঠিক আছে? সিকিউতে তোমার কোষ প্রাচীরের স্ট্রাকচার লাগবে এবং কোষ প্রাচীরের স্ট্রাকচারের মধ্যে কী কী আছে কী নেই এগুলো তোমার শেখা লাগবে। এখন আসো, কোষ প্রাচীরের স্ট্রাকচারের মধ্যে দুইটা জিনিস স্পেশাল আমাদের শিখতে হবে। এটা কি? কোষ প্রাচীরের মধ্যে মাঝে মধ্যে কিছু ছিদ্র থাকে। এখন এই ছিদ্রটা দুই টাইপের হইতে পারে, ঠিক আছে? একটা টাইপ হইলো যদি এই ছিদ্রটা শুধুমাত্র শুধুমাত্র যদি এই পর্যন্ত হয়, ঠিক আছে? অর্থাৎ মধ্যপর্দাকে ইনটেক্ট রেখে যদি ছিদ্র হয়, ছিদ্রটা যদি শুধুমাত্র মধ্যপর্দাকে ইনটেক্ট রেখে হয়, অর্থাৎ ছিদ্রটা পুরাপুরি হয় নাই, মাঝখানে মধ্যপর্দা আছে, ঠিক আছে? মধ্যপর্দা মাঝখানে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কূপ, ঠিক আছে? এটাকে আমরা বলবো কূপ। কূপের মধ্যে কি মাঝখানে মধ্যপর্দা থাকবে। এই যে আমাদের কূপের কথা বলছে, কোথায় বললো? হ্যাঁ, প্রাচীরের মধ্যে মাঝে ছিদ্র থাকে, একে কূপ বলে, ঠিক আছে? তাহলে কূপ হইলো এটা। তারপরে আসো, আরেকটা জিনিস স্পেশাল থাকবে কোষ প্রাচীরের মধ্যে, এটা কি? প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটার মধ্যে কোষের এই যে মধ্যপর্দাটা এইটাও থাকবে না, ঠিক আছে? একদম ক্লিন একটা লাইন, টানেল হয়ে যাবে। এটাকে আমরা কি নাম রাখতে পারি তাইলে? এটা যেহেতু একদম ক্লিন হয়ে গেছে, সুতরাং এটা কি? আণুবীক্ষণিক নালী হয়ে গেছে, এটা একটা নালীপথ হয়ে গেছে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলো প্লাজমোডেজমাটা, ঠিক আছে? তাহলে প্লাজমোডেজমাটা এবং কূপের মধ্যে নিশ্চয়ই পার্থক্য তোমরা বুঝে গেছো, তাই না? এই দুটো কনফিউজিং হইতে পারে, কারণ দুইটাই কি? গর্ত বা আমার ছিদ্র, তাই না? তো ছিদ্রের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য? শুধুমাত্র মাঝখানে মেমব্রেনটা আছে কি না নাই। ওকে, কোষপ্রাচীর নিয়ে আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না। কোষপ্রাচীরের কাজ কি? কোষের একটা স্ট্রাকচার দেওয়া, কোষকে রক্ষা করা, এইগুলোই, ঠিক আছে? তেমন কিছু জটিল কাজ না, এটা তোমার কম লাগবে। তারপরে আসো আমরা শিখি কোষপ্রাচীর যখন আমরা খুলে ফেলি, একটা কোষে যখন খোলসটা ছাড়াই ফেলি, কোষের একমাত্র নির্জীব বস্তুটাকে আমরা ফেলে দিলাম, তাই না? তারপরে ভিতরে কি থাকে? প্লাজমা মেমব্রেন দ্বারা আবিষ্ট আসল কোষটা আমরা পাই, তাই না? ওই আসল কোষটাকেই আমরা কি বলি? পুরোটাকে প্রোটোপ্লাজম ডাকি, ঠিক আছে? তাহলে কোষ আসলে কি? প্রোটোপ্লাজম প্লাস আমার কোষ প্রাচীর, ঠিক আছে? কোষের যাবতীয় জীবিত বস্তুকে একসাথে কি বলে? প্রোটোপ্লাজম বলে, ঠিক আছে? তাহলে আমরা প্রোটোপ্লাজমের সংখ্যাটা শিখে ফেললাম। প্রোটোপ্লাজম কি? এখানে দিছে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে, তাকে প্রোটোপ্লাজম বলে। কোষ ঝিল্লি, এটাও কি? প্রোটোপ্লাজমের একটা পার্ট, ঠিক আছে? কোষ ঝিল্লি নিজেও কি? প্রোটোপ্লাজমের অংশ। তাহলে কোষ ঝিল্লি সহ কোষ ঝিল্লির ভিতরে যে জেলিনের থকথকে তরল পদার্থটা ছিল, সব কিছু মিলাই কি আমরা প্রোটোপ্লাজম বলতেছি এটাকে। তার মানে কি? একদম পুরো জিনিসটাই কি? প্রোটোপ্লাজম। জীবিত যা আছে কোষের মধ্যে, এটা কি? প্রোটোপ্লাজম, ঠিক আছে? প্রোটোপ্লাজমের পারফেক্ট সংজ্ঞা হইলো, একটা কোষের মধ্যে যা কিছু জীবিত আছে সব কিছুকে একত্রে কি বলে? প্রোটোপ্লাজম বলে, ঠিক আছে? তাহলে প্রোটোপ্লাজম আমরা প্রথমেই কি পাবো? প্রোটোপ্লাজমে আমরা প্রথমে দেবো কি? একটা কোষ ঝিল্লি, তাই না? তাইলে এটা হলো প্রোটোপ্লাজমের প্রথম পার্ট। তারপরে কোষ ঝিল্লি খুলে ফেললে আমরা ভিতরে কি পাবো? সাইটোপ্লাজমীয় ধাত্র, অর্থাৎ সাইটোপ্লাজম পাবো, তাই না? তাহলে 2 নাম্বার পার্ট কি প্রোটোপ্লাজমে? সাইটোপ্লাজম। 3 নাম্বার কি পার্ট আছে প্রোটোপ্লাজমের? 3 নাম্বার পার্টটা হইলো, 1 নাম্বার হইলো কি আমার? 1 নাম্বার ছিল কোষ ঝিল্লি, ঠিক আছে? 2 নাম্বার কি পার্ট? 2 নাম্বার পার্ট হইলো আমার সাইটোপ্লাজম, ঠিক আছে? সাইটোপ্লাজম। তারপরে 3 নাম্বার হইলো যেটা আমরা সাইটোপ্লাজমের মধ্যে আলাদাভাবে ডিফারেন্টলি দেখি, ঠিক আছে? এটাকে আমরা ডাক দিব না, এটা আমরা নাম দিই কি? নিউক্লিয়াস, ঠিক আছে? এটা কি ছিল? নিউক্লিয়াস ছিল এটা। তাহলে এই 3টা মিলে কি হয়? এই 3টা মিলে হয় আমার প্রোটোপ্লাজম, ঠিক আছে? তাহলে প্রোটোপ্লাজম কি আমরা শিখে ফেললাম। প্রোটোপ্লাজম থেকে এখানে তোমার শুধু এমসিকিউটাই আসবে, ঠিক আছে? প্রোটোপ্লাজম কি? বা সিকিউতে আসতে পারে, ক বা খতে আসতে পারে। বেসিক্যালি কোর মধ্যে কি জিজ্ঞেস করবে তোমারে? যে প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম কি ব্যাখ্যা করো। তখন তুমি এই যে এরকম একটা সংজ্ঞা দিবা, অর্ধস্বচ্ছ থকথকে জেলি নেয় কোষ ঝিল্লি প্রোটোপ্লাজমের অংশ। কোষ ঝিল্লি ছাড়াও আছে কি কি আছে? সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম অঙ্গাণুসমূহ আছে এবং কি? নিউক্লিয়াস আছে, ঠিক আছে? তাহলে আসো, এই যে 3টা অংশ যা আমরা লিখছিলাম এগুলো পেয়ে গেছি আমরা। কোষ ঝিল্লি, তারপরে সাইটোপ্লাজম আর কি? নিউক্লিয়াস। বাস, চলো আমরা প্রোটোপ্লাজমের পরে যে অংশটা সেটা, যে প্রোটোপ্লাজমের যে প্রথম পার্টটাই আমরা বলছিলাম, অর্থাৎ আমরা তো একটা জিনিস একটা একটা করে দেখতেছি, তাই না? কোষ প্রাচীর খুলে ফেললাম, এখন কি? সেল মেমব্রেন অর্থাৎ প্লাজমা মেমব্রেন আমরা পাচ্ছি। তো ওই প্লাজমা মেমব্রেন নিয়ে এখন আমরা পড়ালেখা করব, তারপরে আরও ডিপ ইনসাইড আমরা যাব, ঠিক আছে? তো প্লাজমা মেমব্রেন নিয়ে তেমন একদমই পড়ালেখা নাই তোমাদের। এখানে যা একটা ছবি আছে এটা দেখে ফেলো। তো ছবির মধ্যে কি আছে? প্লাজমা মেমব্রেনটা এখানে মার্ক করা আছে, দেখো। এই যে মেমব্রেনটা, ঠিক আছে? এই যে মেমব্রেনটা, এটা কি? আমার প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? এই যে মেমব্রেনটা এইদিকে আগাইছে, ঠিক আছে? তারপর কি? এটা হলো আরেকটা কোষের মেমব্রেন, যেহেতু কোষগুলো পাশাপাশি থাকে, ঠিক আছে?
আর একটা কোষে মেমব্রেন, ঠিক আছে। এখন মেমব্রেনটা হওয়ার কথা ছিল স্বাভাবিক, ধরো এটা যদি আমার কোষ হয় মেমব্রেনটা এরকম গোলাকার হয়ে তার পাশে লাগানো থাকার কথা, ঠিক আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মেমব্রেনগুলো এখানে ভাঁজ হয়ে আছে। কেন ভাঁজ হয়ে আছে? অনেকগুলো কাজ আছে। ভাঁজ হয়ে থাকার কারণে তার সারফেস এরিয়া বাড়ে। সারফেস এরিয়া বাড়লে কী হবে? আমার অ্যাবজর্পশন ভালো হবে। তারপরে এই ভাঁজগুলোর সাহায্যে কী হবে? আমার ফুড পার্টিকেলগুলো এখানে সহজে অ্যাটাচ হইতে পারবে, যার কারণে কি আমার আন্তরিক কোষগুলো এরকম মাইক্রোভিলাই সংযুক্ত হয়। তো এই ভাঁজগুলো অ্যাকচুয়ালি কি? ভাঁজগুলো হলো মাইক্রোভিলাই, ঠিক আছে। এটা আমরা শিখলাম। মাইক্রোভিলাই কি? আসলে প্লাজমা মেমব্রেনের যে আঙ্গুলের ন্যায় ভাঁজগুলো থাকে ওইগুলোকে বলা কি? মাইক্রোভিলাই, ঠিক আছে। তো প্লাজমা মেমব্রেন থেকে এটি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শেখার মতো। আর আমরা কিছু টেক্সট দেখে ফেলি, আসলে টেক্সটে কি বলছে সেটাও আমরা যাতে জেনে ফেলি, ঠিক আছে। টেক্সটের মধ্যে কি বলছে? 2 স্তর বিশিষ্ট আমাদের এই প্লাজমা মেমব্রেনটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। আসলে আমরা দেখি এটাকে এরকম, তাই না? এটাকে যদি আমরা আর একটু জুম করি তাহলে দেখতে পাবো যে এইরকম দুইটা লেয়ার একদম কাছাকাছি হয়ে একটা লেয়ার বানাইছে, ঠিক আছে। এটা আসলে এরকম, ঠিক আছে। তার মানে কি আমার এই প্রোটোপ্লাজমের বাইরে যে 2 স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা, অর্থাৎ 2 স্তর বিশিষ্ট হবে এটা, আর স্থিতিস্থাপক হবে, অর্থাৎ কি এটা ফ্লেক্সিবল হবে, নট রিজিড, শক্ত না, ঠিক আছে, কোষপ্রাচীরের মতো না। তো এই দুইটা বৈশিষ্ট্য আমরা শিখলাম কোষঝিল্লির। আর কোষঝিল্লির নাম কিন্তু অনেকগুলো হইতে পারে, দেখছো কোষঝিল্লির নাম এখানে দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে কি? প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। আরেকটা নাম আছে এখানে কি? কোষঝিল্লি। তারপর আরেকটা কি নাম হইতে পারে? প্লাজমা লেমা, ঠিক আছে। প্রত্যেকটা নাম আমাদের শিখে রাখতে হবে, কারণ প্রশ্নে যে কোনো একটা নাম ইউজ করবে। তুমি এখন যদি বলো প্লাজমা মেমব্রেন চিনি আমি, প্লাজমা লেমা চিনি না, তাইলে তো হইল না, তাই না? সেজন্য তোমাকে 3টা নামই চিনে রাখতে হবে। ওকে, তারপরে আসো, তারপরেই কথা বলছে মাইক্রোভিলাই নিয়ে। এই যে মাইক্রোভিলাই, ঠিক আছে, এটা আমরা অলরেডি শিখে ফেলছি। এটা কি? মাইক্রোভিলাই কি? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা সিকিউ, কতে আসে, ঠিক আছে। মাইক্রোভিলাই কি? মাইক্রোভিলাই হলো কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে, কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে, ঠিক আছে। আমরা একটু শিখে ফেললাম। তারপরে আসো কোষঝিল্লি কি দ্বারা গঠিত হয়? আমরা দেখছিলাম যে কোষপ্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন ইত্যাদি দ্বারা গঠিত হয়, তাই না? তাহলে কোষপ্রাচীর কি দ্বারা? প্লাজমা মেমব্রেন কি দ্বারা গঠিত হবে? লিপিড এবং প্রোটিন, মনে রাখবো, ঠিক আছে। কোনো শর্করার নাম এখানে বল নাই, বাট শর্করা কিছু পরিমাণ থাকে, ওকে। লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয় আমার কোষঝিল্লি, ঠিক আছে। আর কোষঝিল্লি আরেকটা বৈশিষ্ট্য আমরা একদম কোষের সংজ্ঞার মধ্যে পড়ে আসছিলাম, মনে আছে? কি পড়ছিলাম? বৈষম্য ভেদ্য, তাই না? বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের এবং একক এবং নিজের কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারে, এরকম সত্যকে কোষ বলে আমরা পড়ছিলাম না? তো এখানে যে বৈষম্য ভেদ্য দ্বারা আবৃত বলছিলাম, এটা আসলে আমরা এই কোষঝিল্লির কথাই বলছিলাম, ঠিক আছে। তো কোষঝিল্লি তাহলে কি আরেকটা বৈশিষ্ট্য? এটা কি? বৈষম্য ভেদ্য হবে, অর্থাৎ যখন একটা কোষের চারিদিকে সে আবরণ তৈরি করে এবং এই কোষের ভিতরে কি ঢুকবে কি ঢুকবে না সে সিলেক্টিভলি পারমিশন দেয়, কাউকে আটকে দেয়, কাউকে সে পারমিশন দেয়, যার কারণে কি কোষটা টিকে থাকে। নাহলে সব কিছু যদি কোষের ভিতরে ঢুকে যাইতো তাহলে তো কোষ ব্লাস্ট হয়ে যেত, তাই না? বা কন্ট্রোল থাকা দরকার, তাই না? আসো, তারপরে কি লিখছে? তারপরে লিখছে যে যেহেতু এটা বৈষম্য ভেদ্য, যার কারণে কি এখানে অবিশ্রমণ ঘটতে পারবে এবং পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রিত হইতে পারবে। নিয়ন্ত্রণটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। আর কি? একটা দেয়াল যে কাজটা করে, কোষ প্লাজমা মেমব্রেন তো একটা দেয়ালের মতোই, তাই না? একটা পর্দা, তাই না? এটা কি করবে? এটা কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে, ঠিক আছে। তো এখান থেকে আমরা বেসিক্যালি কী কী শিখলাম? প্রথমেই শিখলাম হলো প্লাজমা মেমব্রেনের নামগুলো কী কী হইতে পারে, এগুলো আমাদের সিকিউতে যাতে কনফিউশন না করে বা এমসিকিউতে যাতে কনফিউশন না করে। তারপর আমরা শিখলাম আসলে কোষঝিল্লি কি, হোয়াট ইজ কোষঝিল্লি। এটা তোমার কতে যদি আসে তাহলে কি লিখবা? প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে সেটা কি? কোষঝিল্লি বলে, বা বলতে পারো কোষপ্রাচীরের ভিতরে যে 2 স্তর বিশিষ্ট কি থাকে স্থিতিস্থাপক পর্দা থাকে কোষঝিল্লি বা প্লাজমা লেমা বলে, ঠিক আছে। আর যদি বলে মাইক্রোভিলাই কি, অর্থাৎ অনেকগুলা ক প্রশ্নের আনসার আমরা এখানে শিখে ফেললাম, ঠিক আছে। অনেকগুলা ক কি? প্রথমেই আসা হইলো কোষ প্রোটোপ্লাজম কি, এই সংজ্ঞাটা, ঠিক আছে। তারপরে আসা হইলো প্রথমে আমরা কি শিখছি? প্রথমে আমরা শিখছি হলো প্লাজমা লেমা কাকে বলে, এই প্রশ্নের আনসার, ঠিক আছে। প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন কাকে বলে, ঠিক আছে, কাকে বলে। তারপরে 2 নম্বরে আমরা শিখলাম আরেকটা ক, এটা কি শিখলাম? মাইক্রোভিলাই কাকে বলে, ঠিক আছে। মাইক্রোভিলাই কাকে বলে। 3 নম্বরে আমরা কি শিখলাম? কোষঝিল্লির কিছু বৈশিষ্ট্য আমরা শিখলাম, ঠিক আছে। কোষঝিল্লির কিছু বৈশিষ্ট্য যেগুলো কিনা আমার এমসিকিউতে কাজে লাগবে, ঠিক আছে। এমসিকিউতে কি কাজে লাগবে? তোমরা জিজ্ঞেস করবে নিজের কোনটি কোষঝিল্লির বৈশিষ্ট্য, নিজের কোনটি কোষঝিল্লির ক্ষেত্রে সত্য না মিথ্যা, 1 2 1 2 2 3 এরকম প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। আমরা যদি আরেকটু রিক্যাপ করি, প্রথমে 2 স্তর বিশিষ্ট, প্রথম কথা হইলো আমার কোষঝিল্লি 2 স্তর বিশিষ্ট। দ্বিতীয় কথা হইলো এটা কি? এটা স্থিতিস্থাপক, এটা শক্ত না। তৃতীয় কথা হইলো এটা
এটার মধ্যে কিছু ভাঁজ থাকে যেটা মাইক্রোভিলাই বলে। চতুর্থ কথা হলো এটা কি দ্বারা গঠিত, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত, গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপরে কি এটা বৈষম্য ভেদ্য, যার কারণে কি হয় এটা অবিশ্রমণ করতে পারে এবং পানির এবং খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে এবং এটা কোষগুলোকে পাশাপাশি আলাদা করে রাখে। ঠিক আছে, বাস কোষ প্রাচীর সম্পর্কে আমরা একটু শিখে ফেললাম। ঠিক আছে, তারপরে আসো কোষ প্রাচীর ছুলানোর পরে আমরা যখন একটা কোষ প্লাজমা মেমব্রেন পাইলাম, ওই প্লাজমা মেমব্রেনটাও যদি আমরা ছিঁড়ে ফেলি তাহলে ভিতরে কি পাবো, ভিতরে দেখবো যে তরল পদার্থ দ্বারা পূর্ণ। ঠিক আছে, এটাকে নাম দিয়েছিলাম আমরা কি সাইটোপ্লাজমীয় ধাত্র, যে পদার্থ দ্বারা পরিপূর্ণ থাকে। ঠিক আছে, ওই সাইটোপ্লাজমীয় ধাত্র অর্থাৎ সাইটোপ্লাজম আমরা পাবো, ওই সাইটোপ্লাজম নিয়ে এখন আমরা পড়ালেখা করবো। ঠিক আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজম মানে কি, সাইটোপ্লাজম মানে হইলো কিছু তরল পদার্থের মধ্যে ভাসমান কিছু অঙ্গাণু, এটাই হলো সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজম তাহলে কি দ্বারা গঠিত, অঙ্গাণু প্লাস সাইটোপ্লাজমীয় ধাত্র, যে তরলের মধ্যে ওই অঙ্গাণুগুলো ভেসে আছে ওই তরলটা প্লাস হইলো অঙ্গাণুটা। ঠিক আছে, এই দুইটা জিনিস একত্র করলেই আমরা সাইটোপ্লাজম ডাকি এটাকে। ঠিক আছে, তাহলে সাইটোপ্লাজম দুইটা পার্ট, একটা হলো সাইটোপ্লাজমীয় ধাত্র যেটা হলো যে সেই তরল পদার্থ যেটার মধ্যে অঙ্গাণুগুলো ভেসে আছে, আর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই অঙ্গাণুগুলো আবার দুই প্রকার হইতে পারে। ঠিক আছে, অঙ্গাণু কয় প্রকার, দুই প্রকার হইতে পারে, একটা হইলো ঝিল্লিযুক্ত আর একটা হইলো ঝিল্লিবিহীন। এই যে আমরা পড়ছিলাম না আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে, আদিকোষের একটা বৈশিষ্ট্য ছিল কোনো ঝিল্লিযুক্ত অঙ্গাণু থাকে না, আর প্রকৃত কোষের মধ্যে কি থাকে, ঝিল্লিযুক্ত সব অঙ্গাণু থাকে। তো আগেরটা এখন আমরা বুঝে ফেলবো। ঠিক আছে, ঝিল্লিযুক্ত মানে হলো অঙ্গাণুটা একটা প্যাকেট দ্বারা মোড়ানো থাকবে। ঠিক আছে, অর্থাৎ অঙ্গাণুটার একটা কাভারিং থাকবে, আমাদের যেরকম স্কিন আছে অঙ্গাণুটার একটা স্কিন থাকবে বা কাভারিং থাকবে। আর যেটা কোনো কাভারিং নাই অর্থাৎ একদম নেকেড, এই জিনিসটা কি বলবো, ধরুন ধরো রাইবোজোম, এখানে একটা টুকরা থাকে, এখানে একটা টুকরা থাকে, বাস। তো এটা কি হলো, এটা কোনো কাভারিং দ্বারা এই দুইটা টুকরা আলাদা একসাথে করা নাই বা কাভার করা নাই, যার কারণে কি এটা একটা ঝিল্লিবিহীন। ঠিক আছে, ঝিল্লিবিহীন কে, রাইবোজোম। আর ঝিল্লিযুক্ত কি কি আছে, আমার মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, আমার কোষ নিজেই তো একটা ঝিল্লিযুক্ত, তাই না? তো ঝিল্লিযুক্ত হওয়াটা আসলে কি বোঝায়, এটা বোঝার জন্য তুমি কোষের কথাই চিন্তা করো। ঠিক আছে, তো কোষ যেহেতু অঙ্গাণু না, আমরা এই টপিক বাদ দিলাম। চলো, ঝিল্লিযুক্ত কি কি আছে, ঝিল্লিযুক্ত কি কি আছে, এটা আমাদের পরিচিত যত অঙ্গাণু আছে সবগুলোই কি ঝিল্লিযুক্ত, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গোলজি বস্তু, কোষ গহ্বর, কি এটা লাইসোজোম। হ্যাঁ, তো তাহলে আমরা শিখবো কোনটা, আমরা শিখবো হলো ঝিল্লিবিহীনগুলা, যেগুলো আমাদের কম পরিচিত। ঠিক আছে, এখানে কি কি আছে, রাইবোজোম, সেন্ট্রোজোম আর এই তিন বস্তু, এই তিন বস্তুকে আমরা চিনি না, তাই না? এই তিন বস্তু হইলো কোষ কঙ্কালের পার্ট, যেটা আমরা লাস্টের দিকে গিয়ে পড়বো। ঠিক আছে, কোষ কঙ্কাল, এই তিন বস্তু কি, কোষ কঙ্কাল। এই কোষ কঙ্কাল তিন প্রকার হইতে পারে, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো এই তিনটাকে একত্রে লিখলে কি কোষ কঙ্কাল লিখলেই চলতো। আমরা কোষ কঙ্কাল কেন লিখলাম না, কারণ আমরা এখানে সহজে একটা জিনিস নেমোনিক বানাইতে পারি, মামাই সেরা। ঠিক আছে, আমরা কি নেমোনিক বানাইলাম, মামাই সেরা। দেখো, মামাই সেরা, মা দিয়া মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোজোম, রাইবোজোম। ঠিক আছে, একটু ইয়ে হয়ে গেছে, ক্লামজি হয়ে গেছে, বাট আশা করি বুঝতে পারতেছো। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো, মামাই সেরা। এটা কি, এটা হলো ঝিল্লিবিহীন, মনে রাখবা এটা ঝিল্লিবিহীন। আর যদি আমরা ঝিল্লিবিহীনগুলো মনে রাখতে পারি তাহলে ঝিল্লিযুক্তগুলো তো আর বাকি যেগুলো আছে ওইগুলোই হবে, তাই না? সুতরাং আমরা শুধুমাত্র একটাই মনে রাখলাম, মামাই সেরা, যেগুলো ঝিল্লিবিহীন, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোজোম, রাইবোজোম, বাস কমপ্লিট। ঠিক আছে, অর্থাৎ অঙ্গাণুসমূহ, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুসমূহ থাকে সেগুলো সম্পর্কে আমরা একটা ওভারভিউ পাইলাম। ঠিক আছে, ওকে। দেখো, নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না, এটা একটা এখান থেকে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। নিউক্লিয়াস কিন্তু কোনো ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না। নিউক্লিয়াস ছাড়া যা আছে সবগুলোই কি, নিউক্লিয়াস সরিয়ে দিলে যা থাকে এই সবগুলোই কি আমার সাইটোপ্লাজম হয়। ঠিক আছে, নিউক্লিয়াসটা প্রোটোপ্লাজমের আলাদা করে বলা হয়। ঠিক আছে, কারণ কি নিউক্লিয়াস স্পেশালাইজড, এটা অন্যান্য অঙ্গাণুর মতো এটা না।